স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তুমি ভালো আছো অথবা পড়াশোনার চাপে আছো। কিন্তু আমি আসছি তোমার চাপটাকে একটু হলেও রিমুভ করার জন্য। পরিপাক ও শোষণ থেকে যদি একটা সিকিউ থাকে, আশা করা যায় আমাদের এই ক্লাস থেকে সেই সিকিউ এর 10টা নাম্বারই কমন পড়বে। কেমন? আমি প্রকৃত অর্থেই একটা কম্প্যাক্ট ক্লাস নিব, যেন অল্প সময়ে তোমার চ্যাপ্টারটা কাভার হয় এবং পরীক্ষায় যেন নাম্বারটা পেয়ে আসতে পারো। তোমাদের এই ক্লাস নেওয়ার আগে রাতের খাবার খাওয়ার সময় ছোট মাছের একটা কাঁটা আমার নরম তালুতে আসলে আটকে আছে। প্রতি মুহূর্তে ক্লাস নেওয়ার সময় এটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। তো আজকে ব্যাপারটা আমার কাছে খুব আইরনি মনে হচ্ছে, কারণ পরিপাক ও শোষণ পড়াবো, তার আগে পরিপাকতন্ত্রেই একটা অসুবিধা অনুভব করছি। কিন্তু সেগুলোকে একপাশে সরিয়ে দিয়ে চলো আমরা এই চ্যাপ্টারটাকে খালাস করি। ওকে, সিকিউ এর জন্য। আচ্ছা, চলো। আমি যেটা করেছি তোমাদের জন্য অ্যানালাইসিস করে, তোমরা জানো যে আমাদের একটা বই আছে মেগা পাবলিকেশনসের, সেখান থেকে আসলে এই জিনিসগুলো পিক করেছি। ওইখানে বোর্ড কোশ্চেনগুলো আছে। আমি অনুসন্ধান করে দেখেছি যে এর বাইরে আসলে অন্য কোনো জায়গা থেকে বোর্ড কোশ্চেনগুলো আসে নাই। গ এবং ঘয়ের জন্য কয়টা টপিক দেখো, 6টা মাত্র টপিক ভাই লিখছে। যদিও 6টা টপিক, বাট এটার ভেতরে ভেতরে আসলে একটু বড় করেও আছে। বাট এই 6টা হেডিংসের আন্ডারে যা যা আছে এগুলো পড়লে আসলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। ওকে, চলো এখন দেখো। তাহলে আমাদের প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিককে ভাই 6 স্টার দিয়েছেন, সেটা হচ্ছে যকৃত। পরিপাক থেকে বোর্ড কোশ্চেনগুলো যখন দেখি, তখন যেটা আসলে সবচেয়ে বেশি চোখে পড়ে, এরকম একটা ছবি দেওয়া থাকে, বা ধরো এই যে এরকম টাইপের একটা ছবি দিয়ে হচ্ছে এগুলাকে ABC দিয়ে মার্ক করা থাকে। এ হচ্ছে তোমার যকৃত, বি হচ্ছে ধরো পাকস্থলী, সি হচ্ছে অগ্নাশয়। আশা করি তোমরা চেনো, তাই না? যে কোনটা পাকস্থলী, কোনটা যকৃত, কোনটা অগ্নাশয়, এটা আশা করি তোমরা চেনো। তো এরপর তোমাকে ভূমিকা আলোচনা করতে বলে যে যকৃতের ভূমিকা আলোচনা করো অথবা অগ্নাশয়ের ভূমিকা আলোচনা করো। আরেকটা পয়েন্টে দেয় হচ্ছে যে পরিপাক আলোচনা করতে, এমন হতে পারে যে পাকস্থলীতে পরিপাক আলোচনা করো, ক্ষুদ্রান্তে পরিপাক আলোচনা করতে করো। এভাবে স্থান ভেদে পরিপাক দেয়, আবার খাদ্য ভেদেও দেয় যে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক আলোচনা করো, আমিষ জাতীয় খাদ্যের পরিপাক আলোচনা করো। শোষণের জায়গা থেকে 2 নম্বরের প্রশ্নটাও মাঝে মধ্যে আসে, লিপিড শোষণ বা কাইলোমাইক্রন এগুলো নিয়ে। কিন্তু 3 বা 4-এ আমরা শোষণ থেকে প্রশ্ন দেখতে পাই না। ওকে, 3 বা 4 নাম্বার প্রশ্নে আসলে এই যে যকৃত, অগ্নাশয় আর পরিপাক থেকে একটা প্রশ্ন, এটাই মোস্ট কমন টার্ম, মানে মোস্ট কমন সিস্টেম এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দেওয়ার। ওকে, তো আইডিয়া পেলাম আমরা। আচ্ছা, তারপর হচ্ছে পাকস্থলীতে খাদ্য পরিপাক। ক্ষুদ্রান্তের চেয়ে পাকস্থলীকে একটু আগায় রাখছি, এই জন্য এটাকে 5 স্টার দিছি, এটা একটু বেশি আসছে। পাকস্থলীতে HCl থাকে, সেই HCl এর কাজ কি সেটা, এবং শর্করা, আমিষ অথবা চর্বি জাতীয় খাবারের পরিপাক বর্ণনা, যে কোনো একটা আসবে, সব আসবে না। ওকে, তো সেক্ষেত্রে শর্করার আমিষটা বেশি ইম্পর্টেন্ট চর্বির থেকে, বাট আমরা সবই পড়বো। আর লাস্টলি বাট নট দ্য লিস্ট, একটু কঠিন প্রশ্ন যদি দিতে চান প্রশ্নকর্তা, তাহলে হরমোনের ভূমিকা তোমাকে আলোচনা করতে বলতে পারেন। তো এই হরমোনের পার্টটা MCQ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, তো আমরা পড়ে ফেলবো এখানে। এগুলোই আমাদের গ এবং ঘ নাম্বার প্রশ্ন। কিছু খ নাম্বার এবং ক নাম্বার প্রশ্ন আমরা লিখে নিয়েছি, সেগুলোও আমরা মেক শিওর করবো যেন আমরা পরীক্ষায় যাওয়ার আগে এগুলো লিখতে পারি বা এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকে। ওকে, চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে প্রথমেই এই প্রশ্নগুলো সলভ করে ফেলি। রেডি তুমি? যকৃতর বিপাকী এবং সঞ্চয় ভূমিকা আলোচনা করবো এবং এর পরিপাকে ভূমিকা আলোচনা করব। চলো। আচ্ছা, আমাদের পরিপাক তন্ত্র তো তুমি চেনো আশা করি। এইটা হচ্ছে মুখ, মুখের পর কি বলো, গলবিল, তারপর হচ্ছে অন্ননালী, রাইট? অন্ননালীর পর পাকস্থলী, তারপর ডিওডেনাম, মানে পাকস্থলীর পর আসলে ক্ষুদ্রান্ত, যেটা 3টা ভাগ আছে, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। জেজুনামটা শোষণের জন্য সবচেয়ে বেশি কার্যকরী, জেজুনাম। ওকে, আচ্ছা। ইলিয়ামের পর থেকে এই যে বড় করে অংশটা, এটা হচ্ছে বৃহদন্ত্র, সবাই বোধহয় পারো, তাই না? বৃহদন্ত্রের এই যে গোড়াটা, যেটা অনেক ফুলে থাকে, এটার নাম হচ্ছে সিকাম। সিকামের সাথে আবার একটা অ্যাপেন্ডিক্স লাগানো থাকে, যেটা মানুষের একটা নিষ্ক্রিয় অঙ্গ। ওকে, তারপর হচ্ছে এটাকে বলি কোলন। কোলনের আকৃতি অনেকটা উল্টানো ইউ এর মতো, তাই না? এই কোলন। কোলনের পরে ফাইনালি এখানে হচ্ছে মলাশয় থাকে, মলাশয়ের নিচে পায়ু থাকে। এই, আচ্ছা, গেল। আমরা মোটামুটি চিনি, আমি জানি সবাই এটা বেসিক ব্যাপারটা পারো। আমরা পড়তে আসছি হচ্ছে এই যে লিভার, এই লিভারের সঞ্চয়ী বা বিপাকীয় ভূমিকা লিখতে বলে। অনেক সময় বলে দেয় যে সঞ্চয়ী ভূমিকা লিখো বা বিপাকীয় ভূমিকা লিখো, অনেক সময় বলেও না, বলে যকৃতের ভূমিকা আলোচনা করো। তখন তোমাকে দুইটাই আসলে আলোচনা করতে হবে কম বেশি। আর যদি স্পেসিফিকলি বলে দেয় তখন আরো কষ্ট, কারণ তখন পয়েন্ট খুঁজে পাওয়া যায় না অনেক সময়। আর দুইটাই আলোচনা করার সুযোগ রাখলে ওকে ফাইন, আমি প্রত্যেকটা থেকে 5টা 5টা দিলাম, 10টা পয়েন্ট হয়ে গেল, ফুল মার্কসের এক্সপেকটেশন রাখতেই পারি, তাই না?
যকৃৎ সম্পর্কে কিছু কথা তোমাকে যদি বলি, এটার আবরণটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল, এবং এইটা 4টা খণ্ড এখানে থাকে, বুঝছো? এটা 4টা খণ্ড থাকে। সবচেয়ে বড় খণ্ডটা হচ্ছে ডান খণ্ড, এই পাশটুকু। এই জিনিসটার নাম হচ্ছে আমাদের পিত্তথলি। একটা ব্যাপার, আমার বাচ্চারা যদি কখনো ভুল করো, আমি খুব কষ্ট পাবো। যদি কেউ কখনো বলো যে পিত্তথলি পিত্তরস তৈরি করে, তাহলে খুবই কষ্ট পাবো, মরেও যেতে পারি এত তীব্র কষ্টে। পিত্তরস তৈরি করে আসলে যকৃৎ, সেটা জমা থাকে পিত্তথলিতে। ওকে, আচ্ছা। তো যকৃৎ থেকে এই যে ডান এবং বাম যকৃৎ নালী দিয়ে পিত্তরসটা এসে তারপর পিত্তথলিতে জমা থাকে। এরপর যখন দরকার সেইখান থেকে বের হয়ে অগ্নাশয় নালীর সাথে মিলে ফাইনালি কোথায় আসে? অ্যাম্পুলা অফ ব্যাটারের মাধ্যমে ডিউডেনামে আসে এবং পরিপাকে অংশগ্রহণ করে। তবে আরেকটা ব্যাপার তোমাকে বলে রাখি, পিত্তরস কিন্তু যান্ত্রিক পরিপাক করে, রাসায়নিক পরিপাক করে না। ভাই এটা কি? রাসায়নিক পরিপাক বলতে আমরা এনজাইম দ্বারা পরিপাক বুঝি, এর বাইরে অন্যান্য যে পরিপাক সেগুলোকে আমরা যান্ত্রিক পরিপাক বুঝি। ওকে, যেমন মুখমণ্ডলে আমরা দাঁত দিয়ে চিবাচ্ছি, লালার সাথে মিশাচ্ছি, এইগুলো হচ্ছে যান্ত্রিক পরিপাক। ওকে, একইভাবে তাহলে পিত্তরসটা আমাদের যান্ত্রিক পরিপাকে হেল্প করে। কিভাবে করে সেটা আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসো লিভারের সঞ্চয়ী ভূমিকা। ওকে, আচ্ছা। তো সঞ্চয়ী ভূমিকার 6টা পয়েন্ট আছে। ওকে, মনে রাখার জন্য আমাদেরকে তো কত কিছুই করতে হয়। পরীক্ষার হলে তো আমাকে লিখে আসতে হবে, রাইট? দেখা যাবে যে 2টা 4টা মনে পড়তেছে, ওকে ফাইন, লিভার তো সঞ্চয় করে, হ্যাঁ আমি জানি লিভার গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে, দেখবা আর কিছুই মনে পড়তেছে না। অথচ তোমাকে যদি আমি বলতাম বই দেখে পড়তে বা অবজেক্টিভে যদি অপশন সহ দিতাম, তুমি হয়তো বা পারতা, তাই না? কিন্তু আমার পরীক্ষায় যদি আসে যে সঞ্চয় ভূমিকা আলোচনা করো, তখন তোমার বইয়ের 6টা পয়েন্টই তো তোমার লিখতে চেষ্টা করা উচিত। একটা না হয় বাদ যেতে পারে, 5টা তো লিখতে পারা উচিত, তাই না? তো আমি এটার জন্য এখানে একটা লাইন লিখে রাখছি। ওকে, এটা হয়তো বা কি বলে, আমি তোমাকে কিন্তু জাস্ট পড়া মনে রাখার জন্য এই লাইনটা লিখতেছে, অন্য কোনো ভাবে নিও না, ঠিক আছে? তাহলে লিভারের সঞ্চয় ভূমিকা মনে রাখার জন্য তুমি মনে রাখতে পারো যে জিএফ ভাব মারে। ওকে, সো কি কি জিনিস সঞ্চয় করে এটা এখানে আসলে লুকায় আছে। ওকে, প্রথম বর্ণগুলো দিয়ে আমরা এটা বানাইছি। ওকে, জি দিয়ে কি বলো? আমি এটাকে আর এলাবোরেট করতে চাইলাম না, আমার মনে হয় যে এটা খুব ক্যাচি লাইন, তোমাদের এমনি মনে থাকবে, তাই না? আচ্ছা, এটা দিয়ে হচ্ছে তোমার গ্লুকোজ বা গ্লাইকোজেন যাই বলো, তাহলে গ্লাইকোজেনকে সে জমা করে, রাইট? আচ্ছা, এফ দিয়ে হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড না ফ্যাট, লিভার ফ্যাটও জমা করে। ভি দিয়ে হচ্ছে ভিটামিন, সে ভিটামিন জমা করে। ওকে, এ দিয়ে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, আরেকটা বি দিয়ে কি বলো? আরেকটা বি দিয়ে হচ্ছে ব্লাড। আর মারে দিয়ে হচ্ছে মিনারেল মানে কি? খনিজ। তাহলে দেখো মোটামুটি 7টা জিনিস লিভার সঞ্চয় করছে, তাই না? আচ্ছা, বি দিয়ে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বাইল। ওকে, বাইল মানে কি বলো? পিত্ত, ব্লাড এবং বাইল। তাইলে জিএফ ভাবমারে দিয়ে আমাদের সবগুলো পয়েন্ট মনে থাকবে। এই হেডিংগুলো যদি লিখে ফেলতে পারো, তুমি ফুল মার্কস পাওয়ার দৌড়ে অনেকখানি আগায় গেলা। এবার তুমি প্রথম হেডিং দিলা, ওকে ফাইন, যে গ্লাইকোজেন সঞ্চয়। সুন্দর করে গ্লাইকোজেন সঞ্চয় লিখে জিনিসটা নিচে আন্ডারলাইন কইরো। ভাইয়ার চেয়ে তোমার হাতের লেখা অনেক সুন্দর, আমি জানি। গ্লাইকোজেন সঞ্চয় লিখে এখানে অবশ্যই একটু বিক্রিয়ার মতো করে দেখাই দিতে পারো যে গ্লুকোজগুলো কি হয়ে যাচ্ছে? গ্লাইকোজেন হয়ে যাচ্ছে। আর এই প্রক্রিয়াটার নাম কি বলো? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, তাই না? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, যেখানে গ্লুকোজটা গ্লাইকোজেন হয়ে যাচ্ছে। দেহের অতিরিক্ত গ্লুকোজ যেটা সঞ্চিত করে রাখতে হবে, সেটা গ্লাইকোজেন হিসেবে এভাবে সঞ্চিত করে রাখা হয়। এটা হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়ের মূল কথা গেল, তাই না? আচ্ছা, তারপর এফ দিয়ে কি বলো? এফ দিয়ে ভাই বলছে ফ্যাট। তোমার বইতে লেখা হচ্ছে ফ্যাট এবং অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়, তাই না? ফ্যাট এবং অ্যামাইনো অ্যাসিড একসাথে লেখা আছে, এ থেকে সঞ্চয় করে। ওকে, এটার আন্ডারে বেশি কিছু বলার নাই। ইভেন যকৃৎ যদি এমন হয় যে যকৃতের যে গ্লাইকোজেন সঞ্চয় করার ক্ষমতা সেটা ধরো ফুলফিল হয়ে গেছে, তখন এই গ্লুকোজগুলোকে সে কি করবে? সেই গ্লুকোজগুলোকে সে ফ্যাট হিসেবে সঞ্চয় করে ফেলে। আমরা কিন্তু খুব বেশি ফ্যাট খাচ্ছি এরকম না, সব সময় খাই আসলে আমরা তেল মশলা এগুলো, মানে অনেক তৈলাক্ত খাবার খাই, এটা সত্য। তবে বাঙালি ভাত সবচেয়ে বেশি খায়, তাই না? তো ভাত তো শর্করা, কিন্তু বাঙালির গায়ে তো খালি তেল, ভুঁড়ি। কিভাবে হইল? কারণ তার লিভার গ্লাইকোজেন সঞ্চয় করে ফুল হয়ে গেছে, তখন সে এই অতিরিক্ত গ্লুকোজকে আর গ্লাইকোজেন বানাইতে পারে না, সেটাকে সে বাধ্য হয় ফ্যাট বানাইতে। ওকে, আচ্ছা, এই তো। আবার তুমি যদি না খাও তখন কি হয় জানো? তোমার ফ্যাটগুলো ভেঙে গ্লুকোজ হয়, এমন আর কি। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ব্লাড সঞ্চয় লিখবা।
যকৃত হচ্ছে তার মধ্যে কতটুকু ব্লাড বলো, 1500 ml ব্লাড সঞ্চয় করে রাখতে পারে। হাইলি ভাস্কুলার একটা অর্গান, ভেতরে খালি কৈশিক জালিকার কৈশিক জালিকায় ভরপুর। তাহলে এই অঙ্গটার ভেতরে 1500 ml ব্লাড জমা থাকতে পারে। তোমার বডিতে ব্লাড কতখানি? 5 থেকে 6 লিটার, তার মধ্যে 1500 ml এখানে জমা থাকতে পারে। ওকে, আচ্ছা তারপর বিডি আরেকটা কি ছিল বলো? আচ্ছা আমরা সিরিয়ালি আগাই নেই, ও ভিটা মিস করছি। ওকে, যাই বি আগে লিখে ফেলছি, সমস্যা নেই। বাইল বা পিত্ত, যদিও পিত্ত তৈরি করে আসলে, তাই না? কিন্তু এখানে যেহেতু সঞ্চয় ভূমিকা আলোচনা করতে বলছো, তুমি পিত্ত সঞ্চয় লিখে দিবা। সঞ্চয়টা আসলে করছে কে? পিত্তথলি। সেই পিত্তথলির অবস্থান কোথায়? লিভারের ডান খণ্ডের নিচে, তাই তো? তো এই ভূমিকাও আসলে লিভারের কাছেই চলে যাচ্ছে, লিভারই এটা ক্রেডিট পাচ্ছে। ওকে, তাহলে তুমি যদি বিপাকীয় ভূমিকা লিখো অথবা সঞ্চয় ভূমিকা লিখো, যাই লিখো না কেন, তুমি অবশ্যই পিত্তের কথাটা বলবাই। লিভারের কিছু আলোচনা করতে গেলে পিত্তের কথা তুমি বলবাই। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে তোমার ভিটামিন সঞ্চয় এবং ফাইনালি হচ্ছে তোমার মিনারেল সঞ্চয়, মিনারেল বা খনিজ সঞ্চয়। ওকে, আচ্ছা খুব ভালো হয় যদি বই থেকে একটা অল্প স্বল্প রিডিং দিয়ে এগুলো থেকে 2-4টা লাইন মাথায় রাখতে পারো, অথবা আমি যেগুলো যেগুলো বললাম ওইরকম করে মাথায় রাখতে পারো এবং লিখে দিয়ে আসতে পারো। ওকে, আচ্ছা মিনারেল বলতে কিছু খনিজ আর কি। খনিজের মধ্যে কি আছে? যেমন ধরো আয়রন, লিভার কিন্তু চাইলে আয়রন সঞ্চয় করে রাখতে পারে, বুঝছো? খুব সম্ভবত ট্রান্সফেরিন হিসেবে, না ট্রান্সফেরিন দিয়ে ও ট্রান্সফার করে। আচ্ছা ফেরিটিন হিসেবে, খুব সম্ভবত আয়রনকে ফেরিটিন হিসেবে লিভার সঞ্চয় করে রাখে। ওকে, আচ্ছা এরকম করে বিভিন্ন অন্যান্য মিনারেলও সে সঞ্চয় করতে পারে। এটাই তাহলে সঞ্চয় ভূমিকা আমরা লিখতে পারবো। চলো এরপর আসলে বিপাকীয় ভূমিকা। এখানে অনেকগুলো পয়েন্ট, তো পরীক্ষাতে আসলে আমি চেষ্টা করবো যত বেশি পয়েন্ট আমি টাচ করতে পারি, রাইট? এবং পয়েন্ট আকারে লিখবো অবশ্যই। কিভাবে পয়েন্টগুলোকে মনে রাখা যায়? পয়েন্টগুলোকে আমি মনে রাখতে পারি হচ্ছে এরকম করে, যে প্রথমে হচ্ছে আমার শর্করা, এটা ধরো শর্করা, তারপর হচ্ছে প্রোটিন, তাই তো? তারপর হচ্ছে লিপিড, শর্করা প্রোটিন লিপিড, এইগুলো বিপাক আলোচনা করব আমি। 3টা গেল। এরপর আমি আরবিসিতে চলে যাব, যে আরবিসির ধ্বংস এবং সৃষ্টি বা উৎপাদন, এগুলো বিপাকীয় কাজ। দেখো পরিপাকের কথা বলছি না, বিপাক। ওকে, দুইটার মধ্যে ডিফারেন্স কি? পরিপাক হয় আমাদের এনজাইমের সহযোগিতায় এবং এটা হয় পরিপাক নালীতে। আর কোষের ভেতরে খাদ্যবস্তু ঢোকার পরে শোষিত হয়েছে মনে করো, পরিপাক ভিলায়ের মাধ্যমে শোষিত হয়ে রক্তে গেছে, রক্ত থেকে এটা লিভারের কোষগুলোতে গেছে মনে করো। তারপরও তো খাদ্যবস্তুর কিছু পরিবর্তন হয় কোষের ভেতরে ঢোকার পর, সেগুলোকে আমরা বলবো বিপাক। তাহলে বিপাক হয় কোষের ভেতরে আর পরিপাক হয় কোষের বাইরে, ফাঁকা গহ্বরে, যেটাকে আমরা লুমেন বলতে পারি, রাইট? ওকে, এর পরের পয়েন্টও আরবিসির মধ্যেই থাকো। আরবিসির ধ্বংস উৎপাদনের পরে কি নিয়ে থাকবা বলো? এরপর হচ্ছে আরবিসি ভাঙলে কি বের হয়? হিমোগ্লোবিন, না? সেই হিমোগ্লোবিনকে ভাঙাও কিন্তু কার কাজ? লিভারেরই কাজ। তাহলে হিমোগ্লোবিন ভাঙন দিলা। আচ্ছা এই হিমোগ্লোবিনটা ভেঙে কি তৈরি হয় আলটিমেটলি জানো? বিলিরুবিন তৈরি হয়। কি তৈরি হয় বলো? বিলিরুবিন। আর সেই বিলিরুবিন কিসের মাধ্যমে বের হয়? পিত্তের মাধ্যমে বের হয়। তাহলে এখানেও একটু পিত্ত চিন্তা করে ফেলো। ওকে, 6টা পয়েন্ট শেষ। তারপর হরমোনের চিন্তা করো। ওকে, এরপর কিছু হরমোন তৈরি হয়, তৈরি যেমন হয় ভাঙেও তেমন। কিছু হরমোন ভাঙে আর কিছু হরমোন তৈরি হয়। তাহলে পয়েন্ট কিন্তু অনেকগুলো হয়ে গেল। হরমোনের পরে চিন্তা করো বডি থেকে কিছু টক্সিক সাবস্টেন্স বা টক্সিন সে বের করে দেয়। ওকে, টক্সিন বের করে দেয়, যেটাকে ডিটক্সিফিকেশন বলতে পারো। ওকে, আচ্ছা লাস্টে 2টা পয়েন্ট আছে, ওই 2টা কি বলো? একটা হচ্ছে তোমার রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখে। কিভাবে আমি তোমাকে বলে দেই। যকৃতের ভেতরে কাফার সেল নামক একটা কোষ আছে, শুনছো নাম? কাফার কোষ। যকৃতের ভেতরে কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে, ওইগুলোকে সাইনোসয়েড বলে। এই সাইনোসয়েডগুলোর মধ্যে এই কাফার কোষগুলো অবস্থান করে এবং যখনই কোনো জীবাণু রক্তের মধ্যে থাকে, ওটা যখন যেতে থাকে কাফার কোষ তখন সেটাকে ধরে ফেলে, বুঝছো? তো ধরে ফেললে কি হয়? খেয়ে ফেলে, জীবাণুটা বাঁচতে পারে না। এভাবে রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখে সে। এবং তাপ নিয়ন্ত্রণ, আরেকটা টক্সিকের টি যখন লিখবা তখন এই টি দিয়েই তাপ মনে করে ফেলবা, যে তাপ উৎপাদন বা তাপ নিয়ন্ত্রণ যাই বল, এটাও করে যকৃত। একটা কি বললো ভাইয়া? রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখা। সবগুলো পয়েন্ট আমাদের হয়েছে, বুঝছো? প্রথম কাজটা কিন্তু হয়ে গেছে। প্রত্যেকটার জন্য 2-4টা করে লাইন তুমি এমনি লিখতে পারবা, কিন্তু পয়েন্টগুলো মনে রাখাই হচ্ছে আসল কাজ সিকিউতে অ্যান্সার করার জন্য, তাই না? তাহলে প্রথম ভাই কি বললো? কার্বোহাইড্রেট বিপাক, প্রোটিন বিপাক, ফ্যাট বিপাক, 3টা যে মেইন খাবার, এরা তো পরিপাক হয়েছে, ক্ষুদ্রান্তে শোষিত হয়েছে,
তাই না? শোষিত হয়ে লিভারে আসছে, লিভারে আসার পরে লিভারের কোষে প্রবেশ করেছে, রাইট? লিভারের কোষে প্রবেশ করে তারপর তার বিপাক হবে, আরো ভাঙবে বা অন্য কিছু হবে। গেল 3টা। তারপর আরবিসিতে চলে যাব, আরবিসির ভাঙন উৎপাদন শেষ করে হিমোগ্লোবিন ভাঙনে চলে যাব। আরবিসির ভেতর ভাঙলে, আরবিসি ভাঙলে হিমোগ্লোবিন তৈরি হবে, মানে ভেতর থেকে হিমোগ্লোবিন বের হয়ে আসবে, সেই হিমোগ্লোবিনও যকৃতের মধ্যেই ভাঙবে। ফাইনালি এখান থেকে কি বের হয়ে আসবে? বিলিরুবিন, তাই না? বিলিরুবিন কিসের মাধ্যমে বের হয়ে যায়? পিত্তের মাধ্যমে, তাই তো? এই জন্য পিত্তের রংটা কি একটু হলদে থাকে। আচ্ছা, তো পিত্তর পর কোথায় যাব? হরমোনে চলে যাব, হরমোন উৎপাদন, হরমোন ভাঙন, তারপর টক্সিক পদার্থ দেহ থেকে বের করে দেওয়া। টক্সিকের টি দিয়ে তাপ মনে করে ফেলবো, যে তাহলে তাপ উৎপাদনও যকৃতের কাজ। ফাইনালি হচ্ছে ব্যাকটেরিয়া মুক্ত রাখা। কাফার সেলের কথাটা একটু মনে করব, পারবো? সিকোয়েন্স ধরে বলো, চিন্তা করতে পারতেছ আমার মতো করে? এবার প্রত্যেকটাতে বেশ কিছু পয়েন্ট আছে, যেমন ধরো শর্করা বিপাকে তুমি হেডিংগুলা কি দিবা? বেশি কথা লিখার তো সুযোগ নাই, অত বেশি কথা। তো তুমি এখানে কি কি পয়েন্ট লিখবা? একটা হচ্ছে আগে যেটা লিখলাম, গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিসে কি তৈরি হবে? গ্লাইকোজেন তৈরি হবে। গ্লাইকো মানে গ্লাইকোজেন, আর জেন মানে এমনিতে তৈরি হওয়া, আর সিস মানে প্রক্রিয়া। এরপর বলো গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসে কে তৈরি হবে বলো তো? গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নতুন কোনো কিছু, জেন মানে তৈরি হওয়া, সিস মানে প্রক্রিয়া। তাহলে এই কথার মানে কি? এটা তোমাদের 1 নাম্বার প্রশ্নেও আসতে পারে, 2 নাম্বার প্রশ্নেও আসতে পারে। গ্লুকোনিওজেনেসিস বলতে কি বুঝো? তখন আমার বাচ্চারা লিখবে অপ্রোটিন জাতীয়, সরি, অশর্করা জাতীয় বস্তু থেকে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলে। অশর্করা লিখে ব্র্যাকেটে তুমি লিখে দিতে পারো প্রোটিন, ফ্যাট, এগুলো তো শর্করা জাতীয় জিনিস না। কিন্তু যদি এই প্রোটিন, ফ্যাট এইসব থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, তখন এটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলবো। নামেই নিও আছে, মানে নতুন কোনো কিছু, যেটা থেকে নর্মালি হওয়ার কথা না। ওকে, আচ্ছা, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। এরপর যদি লিখি গ্লাইকোজেনোলাইসিস, এটার মানে কি বলতো? গ্লাইকোজেনোলাইসিস, এটার মানে কি? গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে এমন প্রক্রিয়াকে বলবো গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে ভেঙে যাওয়া। গ্লাইকোজেনেসিসের ঠিক বিপরীত প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, বুঝছো? তাহলে গ্লাইকোজেনেসিসে তৈরি হবে গ্লাইকোজেন, আর গ্লাইকোজেনোলাইসিসে ভাঙবে গ্লাইকোজেন, তৈরি হবে কি তাইলে? গ্লুকোজ। গ্লাইকোজেন ভাঙলে তো গ্লুকোজই তৈরি হবে। আচ্ছা, এখান থেকে একটু যদি তোমাকে ব্রেন স্টর্মিং কয়েকটা অবজেক্টিভ একটু ধরে ফেলি, যেটাও কাজে লাগতে পারে। যেমন ধরো ইনসুলিন, ওর কাজ কি বলো? ইনসুলিন একটা হরমোন, এইটা তোমার ব্লাড গ্লুকোজকে, রক্তে যে ব্লাড মানে গ্লুকোজ থাকে সেটার পরিমাণকে কমায়, ওকে? আবার আরেকটা হরমোন আছে যেটার নাম হচ্ছে গ্লুকাগন, এগুলা কোত্থেকে আসে? অগ্নাশয় থেকে। এটা ব্লাড গ্লুকোজকে বাড়ায়। আমি তোমাকে অলরেডি ক্লু দিয়ে দিলাম, এবার তোমাকে সিলেক্ট করতে হবে। আমি যদি বলি গ্লাইকোজেনোলাইসিস, এই প্রক্রিয়াটাকে বাড়াবে কে? ইনসুলিন নাকি গ্লুকাগন? চিন্তা করো, গ্লাইকোজেনোলাইসিস হইলে গ্লাইকোজেনগুলো ভেঙে যাবে, ভেঙে গেলে গ্লুকোজ হয়ে যাবে। লিভার থেকে সেই গ্লুকোজগুলো কোথায় চলে আসবে? গ্লুকোজ কি লিভারে থাকবে নাকি রক্তে চলে আসবে? রক্তে চলে আসবে। লিভারে থাকতে হলে তাকে গ্লাইকোজেন হয়ে থাকতে হবে, এখানে গ্লুকোজ হয়ে থাকার সুযোগ নেই। এখন যেহেতু তুমি ওকে ভেঙে দিচ্ছ, সে গ্লুকোজ হয়ে যাচ্ছে, সে কোথায় চলে আসবে? রক্তে চলে আসবে। তখন তোমার রক্তের গ্লুকোজ কি হবে? বেড়ে যাবে। তার মানে গ্লাইকোজেনোলাইসিসে আসলে কি হয়? ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে। তাহলে এখানে কাকে, এখানে কোন হরমোনটাকে নিযুক্ত করলে এই ব্যাপারটা আরো বাড়বে বলো? তুমি যদি একটু গ্লুকাগন দাও, গ্লুকাগন এই প্রক্রিয়াটাকে আরো ত্বরান্বিত করবে, কারণ সে ব্লাড গ্লুকোজকে আরো বাড়াইতে চায়। ইনসুলিনকে দিলে কিন্তু সে এটার এগেইনস্টে কাজ করবে। ইনসুলিন বলবে না, গ্লাইকোজেন তোমরা ভাঙবা না, কারণ আমি রক্তে গ্লুকোজ বাড়তে দিব না কোনো মূল্যেই। তোমরা যদি ভাঙো তাহলে আমার ব্লাড গ্লুকোজ, রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। তার চেয়ে ভালো তোমরা লিভারেই থাকো, গ্লাইকোজেন হয়ে থাকো। বুঝতে পেরেছো? আচ্ছা, একইভাবে বাকি প্রক্রিয়াগুলো তুমি চিন্তা করতে পারো। যেমন পরীক্ষাতে আসলো এখানে ইনসুলিন কোন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করবে? আমি কিন্তু বলে দিতে পারবো গ্লাইকোজেনেসিস, এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে ইনসুলিন। কেন বলো তো? কারণ ইনসুলিন রক্তে গ্লুকোজ চায় না, সে গ্লুকোজগুলোকে কোষের মধ্যে গ্লাইকোজেন করে জমা করতে চায়। আর এই ব্যাপারটাই তো ঘটছে এখানে, গ্লাইকোজেনেসিস, জেন মানে তৈরি হওয়া, গ্লাইকোজেন তৈরি হচ্ছে গ্লুকোজ থেকে। এই প্রক্রিয়াটা কে করবে? ইনসুলিনই করবে, যেন রক্তে গ্লুকোজ কম থাকে, লিভারে গ্লাইকোজেন জমুক, কোনো সমস্যা নেই। বুঝছো কাহিনীটা? ওকে, চিন্তা করতে হবে একটু। প্রোটিন বিপাক, তাহলে তুমি ধরো প্রোটিন খাইছো, সেগুলো পরিপাক হয়ে কি হয়েছে বলো?
অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের ফাইনাল প্রোডাক্ট কি অ্যামাইনো অ্যাসিড না? আচ্ছা, এই অ্যামাইনো অ্যাসিডগুলো তোমার কোষে প্রবেশ করলো, সেই অ্যামাইনো অ্যাসিড থেকে এটিপি তৈরি করতে হবে না? তৈরি করতে হবে তো। তো তৈরি করতে গিয়ে এখানে অ্যামোনিয়া তৈরি হয়, বুঝছো? অ্যামাইনো অ্যাসিডকে ভাঙতে গিয়ে এখানে কি প্রথমে অ্যামিন গ্রুপ হয়, এরপর এখান থেকে কি হয় বলো? অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়া কি কোনোভাবে ভালো বডির জন্য? মারাত্মক খারাপ। তাহলে এটাকে তাড়াতাড়ি আমরা ইউরিয়া বানাই ফেলি, বুঝছো? তাহলে ইউরিয়া যে তৈরি হচ্ছে এটা কোথায় হচ্ছে? যকৃতেই হচ্ছে। ইউরিয়া তৈরির সাইকেলটার নাম কি? ইউরিয়া সাইকেল বা অর্নিথিন সাইকেল। যে এটা পারবে না যে ইউরিয়া তৈরির সাইকেলটা যে অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেল, এইটা যে পারবে না, বলো তার কি চান্স হবে কোথাও? সে কি এ প্লাস পাবে? পাবে না। তাহলে ইউরিয়া সাইকেলটা ঘটছে, এটা প্রোটিন বিপাকের পার্ট। আচ্ছা, এখানে আরেকটা মেকানিজম ঘটে, এটার নাম ডিঅ্যামিনেশন। এই শব্দটাও তুমি লিখে দিতে পারো যদি তোমার পরীক্ষার হলে মনে থাকে। ডিঅ্যামিনেশন এই কথাটার মানে কি? কোনো কিছু থেকে যদি অ্যামিন গ্রুপটাকে তুমি সরাই ফেলো, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডিঅ্যামিনেশন। সো বেসিক্যালি এখানে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিন গ্রুপ সরানো হচ্ছে, তো এই বিক্রিয়াটার নাম ডিঅ্যামিনেশন বিক্রিয়া। যাই হোক, ইউরিয়া সাইকেলেই ডিঅ্যামিনেশন ঘটছে এবং ইউরিয়া সাইকেলের মধ্যে দিয়ে ইউরিয়া তৈরি হচ্ছে, যেটা অ্যামোনিয়ার থেকে কম ক্ষতিকর, যেটা লিভারে তৈরি হইলেও আমাদের বডি থেকে বের করার কাজে হেল্প করছে হচ্ছে আমাদের কিডনি, তাই না? প্রোটিন বিপাকে আরেকটা পয়েন্ট অ্যাড করবো অবশ্যই, যে প্লাজমা প্রোটিন গুলো তৈরি করেও। প্লাজমা প্রোটিন কোনগুলো তোমরা পড়ছো? জিপিএ 5 দিয়ে পড়াই। জি দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, পি দিয়ে প্রথমবিন, এ দিয়ে হচ্ছে অ্যালবুমিন, আর 5 দিয়ে ফাইব্রিনোজেন। এই চারটা প্রধান প্লাজমা প্রোটিন। এরা কোত্থেকে তৈরি হবে? এটা তৈরি করার কাজ কার? লিভারের। প্লাজমা প্রোটিনগুলো তৈরি করে দিবে লিভার। ব্লাড ক্লটিং ফ্যাক্টর যেমন ফাইব্রিনোজেন, প্রথমবিন, এরাও তো ব্লাড ক্লটিং ফ্যাক্টর, আবার এরা প্লাজমা প্রোটিনও। তাহলে আমি দেখতে পাচ্ছি যে কিছু ব্লাড ক্লটিং ফ্যাক্টরও কোত্থেকে তৈরি হচ্ছে? লিভার থেকে তৈরি হচ্ছে। এই ব্যাপারগুলো লিখে দিবা এখানে, পারবা না? তারপরে লিখতে পারো হচ্ছে তুমি যে কিছু হরমোন আছে, যেই হরমোনগুলো প্রোটিন। সব হরমোন কিন্তু প্রোটিন না। সব এনজাইম চোখ বন্ধ করে প্রোটিন, কিন্তু সব হরমোন প্রোটিন না। যেমন আমি যদি তোমাকে বলি টেস্টোস্টেরন, এটা কি প্রোটিন? না, এটা স্টেরয়েড জাতীয় হরমোন, বুঝছো? আচ্ছা, তাহলে আবার আমি যদি বলি ইনসুলিন, এটা প্রোটিন জাতীয় হরমোন। ইনসুলিন কি লিভার তৈরি করে? না, লিভার তৈরি করে না। ইনসুলিন তৈরি করে হচ্ছে তোমার প্যানক্রিয়াস বা অগ্নাশয়, তাই না? অগ্নাশয়ের আলফা কোষ থেকে আসে হচ্ছে গ্লুকাগন, বিটা কোষ থেকে আসে হচ্ছে ইনসুলিন। এগুলো জানতেই হবে, ওকে? আচ্ছা, তাহলে হরমোন, কিছু হরমোন আছে যে নামগুলো আমি একটু পরে তোমাকে বলতেছি। এনজিওটেনসিন, রেনিন, না মেইনলি এনজিওটেনসিন, এই হরমোনটা তৈরি করে হচ্ছে তোমার লিভার। তো এটাও তো এক ধরনের প্রোটিন, তাই এটা তুমি প্রোটিনে আলোচনা করতে পারো। লিপিড বিভাগে কি লিখবা? লিপিড বিভাগে এটাই লিখবা যে অতিরিক্ত লিপিড অতিরিক্ত লিপিড লিভারে জমা থাকে, আর কখনো কখনো অতিরিক্ত লিপিড কি হয়ে যায় বলো? শর্করাতে রূপান্তরিত হয়ে যায় অতিরিক্ত লিপিড। আর যখন তোমার দেহে খাবারের অভাব হবে, তখন অতিরিক্ত লিপিড ভেঙে গিয়ে শর্করা তৈরি হবে। এই ব্যাপারগুলো 2-4 লাইনে লিখলা। মাত্র তোমার 3টা পয়েন্ট হইলো, আরো কয়েকটা পয়েন্ট কিন্তু লিখতে হবে বিপাকে। আরবিসি উৎপাদন ভাঙন লিখবা, যে জন্মের আগে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আরবিসি তৈরি করার দায়িত্ব ছিল লিভারের। ভূমিষ্ঠ হওয়ার পর এই যকৃতই উল্টা ভূমিকায় চলে গেল, সে আর আরবিসি তৈরি করে না, বরঞ্চ সে ভাঙতে থাকে, বুঝছো? 120 দিন বয়স আরবিসির, তারপর ওরা ভেঙে যায়। এবং ওরা ভাঙে কোথায়? যকৃত এবং প্লিহার মধ্যে। তাহলে মনে করো, আমি তোমাকে একটা জিনিস একটু পড়াই, কনসেপ্টটা একটু ভালো হোক। মনে করো এটা একটা ভেঙে যাওয়া আরবিসি, ঠিক আছে? এই ভেঙে যাওয়া আরবিসি কে খাবে বলো? ভাঙাটা একটু ভালো মতনে বুঝাই। ভেঙেছে এটা তো এখন আবর্জনা, এটাকে এসে খাবে হচ্ছে একটা ম্যাক্রোফেজ। তাহলে ধরো এই ম্যাক্রোফেজটা এই আরবিসি কে খাইলো, ওকে? তাহলে এই আরবিসিটা এখন কোথায় আছে? ম্যাক্রোফেজের ভেতরে আছে, তাই তো? আচ্ছা, এবার এর ভেতরে কিছু বিক্রিয়া হবে না ম্যাক্রোফেজের ভেতরে, বুঝো? কিন্তু আমি যা বিক্রিয়া লিখতেছি সব এখন ম্যাক্রোফেজের ভেতরে বিক্রিয়া। আরবিসির ভেতরে আসলে কি থাকে? পানি থাকে। পানির জন্য তো আলাদা চিন্তা আমার নাই, রাইট? আর কি থাকে? হিমোগ্লোবিন থাকে। দেখি তো হিমোগ্লোবিনের কি ঘটে এই ম্যাক্রোফেজের ভেতরে? হিমোগ্লোবিনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে হবে হিম আর গ্লোবিন, রাইট? বুঝো? আচ্ছা, গ্লোবিন তো প্রোটিন, সেই গ্লোবিন ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড হবে, এবং সেই অ্যামাইনো অ্যাসিড বাইরে বেরোয় আসবে এবং অন্য কোনো প্রোটিন তৈরির কাজে ব্যবহৃত হবে, অথবা শক্তি হিসেবে খরচ হয়ে যাবে, ওকে? আচ্ছা, বাকি রইল হিম। এখানে ধরো হিম আছে,
সেই হিমের অবস্থা কি হবে? সে হবে হচ্ছে বিলিভার্ডিন। প্রথমে হবে সে বিলিভার্ডিন, যেটা রং হচ্ছে সবুজ রঙের। পরে সে হয়ে যাবে বিলিরুবিন, এটার রং কিরকম? হলুদ রঙের, রাইট? তাহলে কাফার সেলের মধ্যে ম্যাক্রোফেজ যে বলতেছিলাম, এই ম্যাক্রোফেজটা আসলে কে? কাফার সেল। লিভারের ম্যাক্রোফেজকে তো কাফার সেল বলে, যে সব জীবাণু খেয়ে ফেলবে। তাহলে এই কাফার সেলের মধ্যে কিন্তু হলুদ রঙের বিলিরুবিন তৈরি হলো হিমোগ্লোবিন ভাঙার পর, তাই না? এই হিম অংশ থেকে। আর আয়রনটা এখান থেকে ফ্রি হয়ে গেল। বিলিভার্ডিন হওয়ার সময় এখান থেকে আয়রনটা ফ্রি হয়ে যায়। এই আয়রনটা চাইলে জমা থাকতে পারে লিভারের মধ্যে ফেরিটিন হিসেবে, অথবা ট্রান্সফেরিন হিসেবে ট্রান্সফার হইতে পারে বিভিন্ন জায়গাতে। ওকে, বোঝা গেল? সেই বিলিরুবিন কিভাবে লিভার থেকে বেরোয় আসবে বলো? পিত্ত রসের মাধ্যমে সে বাইরে বেরোয় আসবে। বুঝতে পারলা? তাহলে হিমোগ্লোবিন ভাঙানো যদি ইচ্ছে হয় ছোট্ট করে আলোচনা করে দিতে পারো, এগুলি লেখা আছে। পিত্ত উৎপাদন এখানে নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকদিন কতখানি পিত্ত তৈরি করে বলো? তথ্যটা অ্যাকুরেটলি আমার মনে নাই, বইতে বারবার চেঞ্জ করে, নতুন বইতে যেটা আছে সেটাই পড়বা। ওকে, হরমোন উৎপাদন। কি হরমোন তৈরি করে ভাই বললো? বেশি কথা লেখার কিন্তু সুযোগ নাই। এনজিও টেনসিনোজেন, এই হরমোনটাও তৈরি করে। ওকে, যেটা ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, জেন দেখেই বুঝে ফেলবো। এনজিওটেনসিন হচ্ছে এটার অ্যাক্টিভ ফর্ম। কিছু হরমোন ভাঙে, কিছু হরমোন বডিতে দ্রুত ভাঙে। যেমন ছেলেদের দেহে টেস্টোস্টেরন একটু পরপর খরিতে হয়, তাই একটু পরপর ভেঙে ফেলতে হয়। বুঝছো? তো এটাকে খুব দ্রুত ভেঙে ফেলে কে? ভাঙে, লিভার ভাঙে। আবার মেয়েদের যে প্রধান হরমোন ইস্ট্রোজেন, সেটা দেরিতে ভাঙে। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন একটু দেরিতে ভাঙে, লিভারই ভাঙে, দেরিতে ভাঙে, এই আর কি। টক্সিন অপসারণ, ওই পিত্ত রসের মাধ্যমে টক্সিক পদার্থ দেহ থেকে বের করে দেয়। তাপ উৎপাদন করে সে, এবং ব্যাকটেরিয়া মুক্ত রক্ত রাখে। আচ্ছা, এই তো এগুলো তো আলোচনা করেছি। তাহলে পারবো না আমরা বলো? যদি লিভারের যে কোনো ধরনের ভূমিকা আসে, লিখে উড়াই দিতে পারবো না? ভাইয়া কতক্ষণ পড়াইলো একটা প্রশ্ন, কত কথা বললো, এখান থেকে 50% লিখতে পারলেও মনে হয় অনেক কথা লেখা হয়ে যাবে, তাই না? বা ফুল মার্কস পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, বড় টপিক থেকে প্রশ্ন আসার সুবিধা হচ্ছে এটা। ওকে, আরেকটা প্রশ্ন, ওই পরিপাকে লিভারের ভূমিকা যদি আসে, তখন তুমি কি করবা? চিন্তা করো তো, পরিপাকে লিভারের ভূমিকা আলোচনা করতে বলছে, তাই তো? তখন একদম পরিপাকে বলে দিছে, সঞ্চয়ে বলে নাই, বিপাকে বলে নাই। আচ্ছা, তো ও কি ডিরেক্ট পরিপাক করতেছে? ওর মধ্যে কি কোনো এনজাইম গিয়ে সেটা পরিপাক করতেছে খাবারকে? তুমি বলতে পারো ভাই পিত্ত রস তো যাচ্ছে, কিন্তু এই পিত্ত রস, এটার মধ্যে কোনো এনজাইম থাকে না তো। তাহলে সরাসরি যে রাসায়নিক পরিপাক সেটা কিন্তু লিভার করছে না, ও যেটা করতেছে যান্ত্রিক পরিপাক, এবং পরিপাক পরবর্তী বিপাক সঞ্চয়, এই কাজগুলো করতেছে, তাই তো? তাহলে তুমি যদি পরিপাকে লিভারের ভূমিকা আসে, তাহলে তুমি পিত্তরসের ব্যাপারটা লিখো। আর এইটা আসলে টিচারের মেন্টালিটির উপর ডিপেন্ড করে, যে টিচার আসলে কি জানতে চাচ্ছে। অনেক টিচার আছে যে পরিপাকে তোমার আলোচনা করতে বলছে, লিভারের ভূমিকা আলোচনা করতে বলছে, তখন তুমি দুইটা হেডলাইনে যাইতে পারো, যে একটা হচ্ছে তোমার সঞ্চয়ী ভূমিকা, আর একটা হচ্ছে বিপাকীয় ভূমিকা। বুঝছো? এই দুইটা হেডলাইনে গিয়ে তুমি আলোচনা করে দিতে পারো, এটাই সেফ। আচ্ছা, আর অ্যাকুরেটলি আসলে এটা কোন জিনিসটা লেখা যায়, লিভার থেকে যে পিত্ত রস আসে, সেই পিত্ত রস যে পরিপাকের কাজগুলোতে হেল্প করছে, সেটা তুমি লিখতে পারো। পিত্ত রস কি কি কাজ করে সেটা আমি তোমাকে একটু শিখাই দিই, ওই পার্টটাও এডিশনালি একটু করে লিখতে পারো। পিত্ত রস কি করে বলো? পিত্ত রসের মধ্যে থাকে হচ্ছে পিত্ত লবণ, বা যেটাকে আমরা বলতে পারি বাইল সল্ট। বুঝছো? এই বাইল সল্ট খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে, এটাকে বলে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন, এটা মানে কি? এটা মানে হচ্ছে, ধরো তুমি বড় বড় চর্বি খাইছো, ফ্যাটের বড় বড় দানা, এগুলোকে পরিপাকের জন্য ছোট ছোট ভাগ করতে হবে। বড় বড় চর্বি কণাকে ভেঙে ছোট ছোট করার ব্যাপারটাকেই, প্রক্রিয়াটাকেই আমরা বলি ইমালসিফিকেশন। আর এই প্রক্রিয়াতে হেল্প করবে কে? পিত্ত লবণ। পিত্ত লবণ দুটার নাম মনে আছে তোমার? একটা হচ্ছে টরোকোলেট, একটা হচ্ছে গ্লাইকোকোলেট। সোডিয়ামেরও হইতে পারে, পটাশিয়ামেরও হইতে পারে। টরোকোলেট, গ্লাইকোকোলেট। ওকে, কোলেট শব্দটা মানেই হচ্ছে পিত্ত। ওকে, আচ্ছা, ওকে, এটা গেল। তাহলে ইমালসিফিকেশন করে, এটা একটা কাজ বাইল সল্টের। তারপর হচ্ছে তাহলে এটা ফ্যাট পরিপাকে খুব হেল্প করতেছে, তাই না? চর্বির পরিপাকে হেল্প করছে, এটা চর্বির শোষণে হেল্প করে। বা ধরো চর্বিতে দ্রবীভূত যে ভিটামিন গুলো আছে, এডেক,
এগুলো হচ্ছে চর্বিতে দ্রবীভূত হয়। এই ভিটামিনগুলো শোষণ করতে কিন্তু পিত্ত লবণ হেল্প করে, বুঝছো? তাছাড়া পিত্ত লবণ কিন্তু পেরিস্টালসিস করে, এটা তো পরিপাকে সহযোগিতা, তাই না? পেরিস্টালসিস। ওকে, তাহলে যদি পরীক্ষাতে যদি আসে যে পরিপাকে যকৃতের ভূমিকা আলোচনা করো, সঞ্চয়ী ভূমিকা বিপাকীয় ভূমিকাও লিখে দিয়ে তারপর তুমি একটু করে কি লিখে দিবা বলো? এই যে যে যান্ত্রিক পরিপাকগুলো পিত্তরস দিয়ে হচ্ছে, এই ব্যাপারগুলো একটু ভালো করে লিখো, কারণ এগুলো ডিরেক্ট পরিপাকের সাথে রিলেটেড, তাই না? আচ্ছা, এই তো আর বেশ কিছু কাজ আছে, বাট এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ বাইল সল্টের, তাই না? ইমালসিফিকেশন, তারপর হচ্ছে পেরিস্টালসিস বাড়ায় দেওয়া, এবং চর্বিযুক্ত যে চর্বিতে দ্রবীভূত ভিটামিনগুলোকে শোষণে সহযোগিতা করা। ওকে, আর তাছাড়া কি কাজ বলো? ওই ক্ষুদ্রান্তে যে খাবারটা আসে ওটা তো পাকস্থলী থেকে আসে, পাকস্থলীর খাবারটা তো অনেক অম্লীয়, সেই অম্লীয় খাবারকে ক্ষারীয় করার দায়িত্ব কার? পিত্তরসেরই কিন্তু, তাই না? আচ্ছা, অনেক আলোচনা হলো, আশা করি লিভার থেকে প্রশ্ন আমরা পারবো। এবার একটু অগ্নাশয়। অগ্নাশয় থেকে কোন প্রশ্নটা আসে আমার মনে আছে? অগ্নাশয়ের গঠন আসে মাঝে মধ্যে, আর পরিপাকে এটার ভূমিকা আসে। এখন এখানে ভূমিকা আলোচনা করতে বললে ওর কিন্তু সঞ্চয়ী আর বিপাকীয় ভূমিকা নাই, ও কিন্তু ডিরেক্ট পরিপাকে পার্টিসিপেট করছে। ওর মধ্যে কি আছে বলো? এনজাইমগুলো আছে, তাই না? আচ্ছা, প্রথমে ওর যদি গঠন বৈশিষ্ট্য আলোচনা করতে বলে, আশা করি তুমি চিনবা কোনটা প্যানক্রিয়াস। অনেক সময় পরীক্ষাতে ছবি না থেকে বলা থাকে যে পাতার মতো একটা অঙ্গ, এভাবে বলা থাকে, তখন তুমি বুঝবা এটা অগ্নাশয়। গঠন আলোচনা করতে বললে কষ্ট করে একটু এই ছবিটা এঁকে ফেলবা। এই ছবি বলতে আশেপাশে কিছু না আঁকলেও একটু কষ্ট করে জাস্ট এরকম করে অগ্নাশয়টা এঁকে ফেলো, যেরকম হয় যা হয়, ঠিক আছে? এরপর এখানে একটা মাঝখানে একটা নালী দিয়ে দাও। এই নালীটার নাম কি বলো? উইটসাং নালী। ওকে, আচ্ছা, খুবই বাজে হয়েছে আসলে অগ্নাশয়টা, আমি একটু আমার চোখ এটা নিতে পারতেছে না, তাই আমি আবার নতুন করে আঁকি। তো অগ্নাশয় তুমি যেটা করতে পারো, এভাবে দিয়ে একটু আঁকা বাঁকা করে দিতে পারো, তাহলে একটু সুন্দর হবে, বুঝছো? এটা হচ্ছে মাথাটুকু, তারপরে এটা হচ্ছে দেহটুকু, ঠিক আছে? এবং এরপর হচ্ছে এটুকু লেজ। এরকম আঁকা পাকা করে দিও, তাহলে ভালো হবে। তাহলে এটাকে তিনটা অংশে ভাগ করতেছি, মাথা, দেহ, লেজ। এটা লিখবা গঠনে অবশ্যই। আর এটার মাঝখান দিয়ে যে নালী যায় এটার নাম কি বলো? উইটসাং নালী বা অগ্নাশয় নালী, বিজ্ঞানীর নামে নাম উইটসাং। এটার মধ্যে কি ছোট ছোট নালী মিশে, ঠিক আছে? আচ্ছা, এবং এটা একটা মিশ্র গ্রন্থি, তুমি জানো পরীক্ষাতে আসে। মিশ্র গ্রন্থি বলতে কি বুঝো? তুমি বলবা যে এই গ্রন্থিটা একই সাথে এনজাইম এবং হরমোন দুইটাই ক্ষরণ করতে পারে, সেটাকে মিশ্র গ্রন্থি বলে। যদি কোনো গ্রন্থি এনজাইম ক্ষরণ করে তখন তার নাম হচ্ছে কি বলো? এক্সোক্রাইন। আর যদি সে হরমোন ক্ষরণ করে তখন তার নাম এন্ডোক্রাইন। আর যখন এক্সোক্রাইন এন্ডোক্রাইন একসাথে ভূমিকা পালন করবে, একটা গ্রন্থি যখন দুই রকম ভূমিকা পালন করবে, তখন তাকে আমরা বলবো মিক্সড গ্ল্যান্ড, বুঝছো? তো মিক্সড গ্ল্যান্ড হিসেবে আমাদের অগ্নাশয় সব থেকে বেশি পরিচিত। তবে কোথাও কোথাও আমাদের যকৃতকেও মিক্সড গ্ল্যান্ড বলা আছে, তাই না? তো মিক্সড গ্ল্যান্ড আসলে তোমার বইতে এই অগ্নাশয়, যকৃত এবং শুক্রাশয়, ডিম্বাশয়, এই চারটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। বাট এর মধ্যে মানে সবচেয়ে ভালো মিক্সড গ্ল্যান্ড হিসেবে তুমি এটাকে জেনে রাখবা, অগ্নাশয়কে জেনে রাখবা। তাহলে গঠন লিখতে দিলে তুমি এগুলোই লিখবা, যে মানুষের একটা অগ্নাশয় থাকে যেটা পাতার মতো দেখতে, এবং যেটা প্রায় কতটুকু লম্বা হয় বলো? নতুন বইতেই দৈর্ঘ্য প্রস্থগুলো চেঞ্জ করে, এগুলো একটু দেখে বলতে হয়। 15 সেন্টিমিটারের মতো বোধহয় লম্বা হয়, তাই না? দেখো, এবং তিনটা অংশে ভাগ করা যায়, মাথা, দেহ এবং লেজ। মাঝখান দিয়ে একটা নালী যায়, এটার নাম কি? উইটসাং ডাক্ট। উইটসাং ডাক্ট ফাইনালি অ্যাম্পুল অফ ব্যাটারের মাধ্যমে ডিউডেনামে গিয়ে মিশে। আচ্ছা, আর কি গঠনে লিখতে পারো বলো? তুমি যদি মনে করো আরো লিখতে চাও, তখন তুমি এখানে একটু ওর যে অনুচ্ছেদের চিত্রটা আছে ওইটা এঁকে দিতে পারো, ঠিক আছে? দুইটা ছবি এঁকে তোমার আর কিছু করতে হবে না, লিখতেও হবে না কিছু। জাস্ট এই যে ভাই যে দুইটা ছবি আঁকতেছে, এই দুইটা ছবি খালি যদি তুমি এঁকে দাও, ওকে? আচ্ছা, এগুলোকে আমরা বলি হচ্ছে, আমরা একটা ছোট্ট অংশকে নিয়ে কেটে মাইক্রোস্কোপের নিচে দেখতেছি, বুঝছো? এগুলো হচ্ছে ছোট ছোট লোবিউল, এগুলোর নাম কি বলো? লোবিউল। আচ্ছা, ওকে, এক একটা নাম হচ্ছে লোবিউল, বা এগুলাকে অ্যাসিনাসও বলা যায়, অ্যাসিনাস, ঠিক আছে বাচ্চারা? আচ্ছা, এই প্রত্যেকটা অ্যাসিনাসের ভেতর থেকে এখান থেকে নালী বের হয়। এই যে এই ছিদ্রটা দেখতেছো না, ছিদ্রটা থেকে কি বের হয় বলো? নালী বের হয়, ওকে? এখান থেকে কি বের হচ্ছে বলো? নালী, ওকে? এই নালীগুলো মিলে মিলে আরেকটু বড় নালী হবে, এবং সেই বড় নালী কিন্তু গিয়ে এই উইটসাং নালীতে মিশতেছে।
বুঝছো? আর এই যে আমাদের প্রত্যেকটা কোষগুলো যে এনজাইম ক্ষরণ করছে সেটা কোথায়? এই নালীর মধ্যেই। তাহলে এই জন্য আমরা এনজাইম যে তৈরি করে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এটাকে আমরা নালী যুক্ত গ্রন্থিও বলি, কারণ এখানে নালীর মাধ্যমে এনজাইমটা পরিবাহিত হয়। দেখতেই পাচ্ছ তুমি, কোষগুলো এনজাইম করে সেন্টারে দিচ্ছে, সেখান থেকে একটা নালীর মাধ্যমে সে চলে যাচ্ছে। উইটসাং নালীটাও কিন্তু সৃষ্টিকর্তা তোমাকে এই জন্যই দিচ্ছেন, যেন এনজাইম এদিক দিয়ে পরিবহন হইতে পারে। ওকে, আচ্ছা গেল। আর এটা তো তাহলে এক্সোক্রাইন পার্ট, রাইট? আর একটা জায়গায় একটু হিজিবিজি হিজিবিজি করে দিবা, তাইলেই হবে। একটু গোল দিয়ে বিভিন্ন টাইপের কোষ দিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন পার্ট। এখানে কি কি কোষ থাকবে বলো? এখানে থাকবে আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং পিপি কোষ। অলরেডি তোমাকে শিখাইছি, আলফা থেকে আসবে গ্লুকাগন, বিটা থেকে আসবে ইনসুলিন, ডেল্টা থেকে কি আসবে বলো? সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, আর পিপি থেকে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। গঠন আলোচনা করতে বললে এই সবটাই আলোচনা করে দিবা, যেটা গঠনে আসলে দুইটা অংশ দেখা যায়, এক্সোক্রাইন পার্ট এবং এন্ডোক্রাইন পার্ট। এন্ডোক্রাইন পার্টের এই জায়গাটুকুকে আমরা বলতেছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কি বলি বলো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে একজন বিজ্ঞানী, উনি প্রথম এটাকে দেখছিল মাইক্রোস্কোপের নিচে। ওনার কাছে মনে হয়েছে যে চারপাশে এত এত লোবিউল, এই লোবিউলগুলোর মধ্যে দ্বীপের মতো করে একটু করে এই এন্ডোক্রাইন পার্টটা আছে, তাই উনি এটাকে দ্বীপ নামকরণ করছে। আইলেটস মানে হচ্ছে দ্বীপ। কার দ্বীপ? নিজের নামে দ্বীপ দিছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওকে, গঠন আলোচনা শেষ। এরপর আসতে পারে পরিপাকে প্যানক্রিয়াসের ভূমিকা কি, রাইট? পরিপাকে অগ্রাশয়ের ভূমিকা আলোচনা করতে বললো। তাহলে এখানে তুমি যেভাবে আলোচনা করবা যে পরিপাকের জন্য অগ্নাশয় থেকে বেশ কয়েকটা এনজাইম বের হয় এবং হরমোনও বের হয়, এটাও আলোচনা করতে পারো। ঠিক আছে? কিন্তু হরমোনগুলো ডিরেক্টলি তো পরিপাকে হেল্প করছে না। তো তুমি প্রথমে এনজাইমের আলোচনা দিয়ে শুরু করো, এটি সবচেয়ে ভালো হবে। ওকে, তাহলে তুমি লেভেলিং করে ফেলবা প্রথমে, যেখান থেকে শর্করা পরিপাককারী কি কি এনজাইম আসতেছে, শর্করা পরিপাককারী। তারপর হচ্ছে আমিষ পরিপাককারী কি কি আসতেছে, এবং হচ্ছে লিপিড পরিপাককারী কি কি আসতেছে, সেগুলো আলোচনা করে দিলেই কিন্তু পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা হয়ে গেল। ওকে, বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে পরিপাকটায় যাচ্ছি, ওইখানেই তোমাকে ডিটেলস পড়াচ্ছি। ওই পড়াটাই, ওই জ্ঞানটা এখানে আলোচনা করে দিলেই অগ্নাশয় পরিপাক আলোচনা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাও যদি আমি তোমাকে বলি ওর কাছে কি কি এনজাইম আসে, শর্করা পরিপাককারী অ্যামাইলেস এবং মল্টেস, এই দুইটা আসে। কি কি বলো? অ্যামাইলেস এবং মল্টেস, এগুলো আসে, এই দুইটা। আমিষ পরিপাককারী বেশ কিছু এনজাইম আসে ওর কাছ থেকে। ওকে, ক্ষুদ্রান্তে যে আমিষ পরিপাক হয় সব এনজাইমই কার বলো? অগ্নাশয় রসের। আন্তরিক রসে খুব অল্প পরিমাণ এনজাইম থাকে, শুধু অ্যামিনো পেপটাইডেসটা থাকে। ওকে, আর ম্যাক্সিমাম আমিষ পরিপাককারী এনজাইম অগ্নাশয় থেকেই আসছে। আচ্ছা, লিপিড পরিপাককারীগুলো কি আসে বলো? প্যানক্রিয়াটিক লাইপেস তো থাকেই। ঠিক আছে, এছাড়া হচ্ছে ওর থাকে হচ্ছে তোমার কোলেস্টেরল এস্টারেস, তোমরা বাংলায় লিখবো অবশ্যই যারা বাংলা ভার্সনে, অ্যাস্টারেস রেস, এটা থাকে হচ্ছে ফসফোলাইপেস। না, ফসফাটেস থাকে বোধহয়, তাই না? কোলেস্টেরল এস্টারেস আর হচ্ছে তোমার না ফসফোলাইপেস, ঠিক আছে, ফসফাটেস, ফসফোলাইপেস, নর্মাল লাইপেস, একটা ফসফোলাইপেস। আচ্ছা, প্রোটিন পরিপাককারীটাও সামনে পড়াচ্ছি, এখান থেকে একটু কঠিন লাগবে তো হয়তো বা তোমার, আমি একবারে পড়াই দিচ্ছি, তখন সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবগুলো পরিপাক আলোচনা করে ফেলতেছি, এবার পরিপাক থেকে যেভাবেই প্রশ্ন আসুক ওই পার্টটা খালি তুমি তুলে দিবা। ওকে, আমরা সিরিয়ালি যাই, খাবারটা আমাদের মুখে থাকে, মুখে একবার পরিপাক হয়, পাকস্থলিতে পরিপাক হয়, ক্ষুদ্রান্তে পরিপাক হয়, বৃহদন্ত্রে পরিপাক নাই, বৃহদন্ত্রে অল্প পরিমাণ শোষণ ঘটে, শুধু বৃহদন্ত্রে পরিপাকের কোনো কিছু ঘটে না। ওকে, আচ্ছা, বা যান্ত্রিক পরিপাক ঘটে কিন্তু রাসায়নিক কোনো পরিপাক ঘটে না। আচ্ছা, এবার পরিপাক আলোচনা করতে বললে তুমি কিন্তু চেষ্টা করবা, যদি কোনো স্থানে পরিপাক আলোচনা করতে বলে যে মুখ গহ্বরে পরিপাক আলোচনা করো, তুমি খালি দুইটা এনজাইম দিয়ে লিখে আসলা, তাহলে কিন্তু হবে না। মুখে যে যান্ত্রিক পরিপাক হয় সেটাও কিন্তু লিখবা এবং রাসায়নিক পরিপাকটাও লিখবা। এখন এখানে যান্ত্রিক পরিপাকের একটা দুইটা পয়েন্ট তোমার মিস হতেই পারে, সমস্যা নেই, বাট
তুমি যদি পুরা যান্ত্রিক পরিপাকটাই মিস করে দিয়ে আসো তাহলে কিন্তু ফুল নাম্বার নাও পেতে পারো, দিবে না ফুল নাম্বার। আচ্ছা, আমি শুধু এখানে তোমাকে রাসায়নিক পরিপাকটা পড়াচ্ছি, যান্ত্রিক পরিপাকটা আমি তোমাকে মুখে মুখে বলে দিচ্ছি। যেমন ধরো আমরা যদি মুখের কথা চিন্তা করি, এখানে যান্ত্রিক পরিপাক কিভাবে করে, কে কে করে মেইনলি? দাঁত এবং জিহ্বা। দাঁত খাবারটাকে ভাঙছে, পিষতেছে, রাইট? এখানে কি কি শব্দ তুমি মেনশন করবা বলো? মিউসিনের কথা বলবা, মিউসিন খাবারটাকে পিচ্ছিল করছে। তারপর হচ্ছে তোমার জিহ্বা হচ্ছে লালার সাথে মিশাচ্ছে, তাই না? এবং লাইসোজাইম বলে একটা এনজাইম লালার সাথে আসে। আচ্ছা, এই এনজাইম খাবারের উপর কাজ করতেছে না, ও কাজ করে ব্যাকটেরিয়ার উপর। তাহলে তুমি কি এটাকে সাধারণ পরিপাকে আলোচনা করবা, মানে রাসায়নিক পরিপাকে আলোচনা করবা, নাকি যান্ত্রিক পরিপাকে? ইটস বেটার যান্ত্রিক পরিপাকে বলা। লাইসোজাইম তো কোনো খাবারকে ভাঙছে না, ও ব্যাকটেরিয়াকে নষ্ট করছে, তাই না? তাও এটাও এক ধরনের যান্ত্রিক পরিপাক। তাহলে এই কয়েকটা ব্যাপার মেনশন করলাম মুখমণ্ডলে যান্ত্রিক পরিপাক। পারবো না, মিউসিনের কথা বলবো, যেটা খাবার পিচ্ছিল করে। প্রথমে তো দাঁত দিয়ে চিবাবা, ভাঙবা, তারপর এটাকে পিচ্ছিল করবা, তাই তো? তারপর হচ্ছে জিহ্বা দিয়ে এটা মিশানো হবে। এবং আরেকটা কি বললাম বলো? লাইসোজাইম হচ্ছে ব্যাকটেরিয়াগুলোকে মারবে, এই তো। আচ্ছা, মুখের মধ্যে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়, প্রোটিনের পরিপাক হয় না, লিপিডেরও পরিপাক হয় না। আলোচনা সোজা হয়ে গেল না আমাদের জন্য? আচ্ছা, শর্করা জাতীয় এনজাইম, দুইটা কমন এনজাইম আছে, যেই শর্করা পরিপাকের এনজাইমগুলো সব রসেই থাকবে। সব রস বলতে পরিপাকের সব রসে। লালা রস আমাদের, আচ্ছা সব রস বলা যাবে না, কারণ পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না, বুঝছো? তো যেখানে শর্করা পরিপাক হবে সেখানে এই দুইটা এনজাইম থাকবেই। ওই দুইটা এনজাইমের নাম হচ্ছে অ্যামাইলেস আর মল্টেস। ওকে, কি কি নাম বলো? অ্যামাইলেস আর মল্টেস। এখন কেউ কেউ চিৎকার করে উঠতে পারো যে ভাই, আমি এটা জানি যে মুখগহ্বরে টায়ালিন বলে একটা এনজাইম থাকে। ওই টায়ালিনের ভালো নাম কি জানো? আচ্ছা, এটার ভালো নাম হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেস। স্যালাইভাতে থাকে তাই স্যালাইভারি, বুঝছো? স্যালাইভারি আলফা অ্যামাইলেস, অথবা এটাকে তুমি বলতে পারো টায়ালিন। খেয়াল করলে দেখবা টায়ালিন বানানে পি দিয়ে শুরু। তাহলে একবার হচ্ছে ইংরেজিতে ছিল বানান, কোনো একটা ভর্তি পরীক্ষার প্রশ্নে খুব সম্ভবত, নাকি বোর্ড প্রশ্নে, ভুলে গেছি। তো এটা দেখে পোলাপান আকাশ থেকে পড়ছে যে লালা রসে কোন এনজাইম থাকে। টায়ালিন তো পাওয়া যাচ্ছে না, মল্টেজও পাওয়া যাচ্ছে না, কোনটা দাগাবো? তো সামনে পি থাকলে কেমনে টায়ালিনকে খুঁজে পাবা যদি না জানো ব্যাপারটা? ওকে, তাহলে এই দুইটা এনজাইম কি কাজ করে বলো? টায়ালিন কি কাজ করে? জটিল শর্করাকে সরল শর্করা বানায়, তাই না? সিদ্ধ শর্করার উপর কাজ করে সে, ভাত, আটা এগুলোর উপর কাজ করে, এটাকে সরল শর্করা বানায় বা মল্টোজ বানায়, সোজা কথা। আর ওই মল্টোজের উপর ম্যালটেজ কাজ করে, ম্যালটেজ মল্টোজকে ভেঙে গ্লুকোজ বানায়। ঠিক আছে, আশা করি এটা লিখতে পারবা। তাহলে মুখের পরিপাক তো খুবই ছোট্ট, ইজি, সবাই পারো আমি জানি। উল্টাপাল্টা লাগে ক্ষুদ্রান্তে গিয়ে আমি জানি। পাকস্থলীটা যদি আসে 3 নম্বর প্রশ্নে বেশি আসে পাকস্থলীটা, কারণ এটা ছোট্ট, সবাই পারবে। বোর্ড কোশ্চেন করার সময় ছোট্টগুলোই বেশি দিতে ভালোবাসে, যেন সবাই লিখতে পারে। আচ্ছা, এখানে মেইনলি কিসের পরিপাক হয় পাকস্থলীতে বলো? প্রোটিনের পরিপাক হয়। এবং প্রোটিন পরিপাকের বিখ্যাত এনজাইম পেপসিন এখান থেকে বের হয়, তাই না? পেপসিন, পেপসিন কি কাজ করে বলো? প্রোটিনের উপর কাজ করবে। প্রোটিনকে সে কি বানাবে? প্রোটিনকে দুইটা উৎপাদিত লিপিড বানাবে সে, একটার নাম হচ্ছে প্রোটিয়াস আর হচ্ছে পেপটন। প্রোটিয়াস আর পেপটন বানাবে, যারা এখনো পূর্ণভাবে পরিপাক হয়নি, ক্ষুদ্রান্তে গিয়ে তারা আরো ভাঙবে এবং ফাইনালি অ্যামাইনো অ্যাসিড হবে, বুঝছো? আচ্ছা, তাহলে এটা কিন্তু প্রোটিনের সম্পূর্ণ পরিপাক না। ওকে, প্রোটিনের সম্পূর্ণ পরিপাক না, বরঞ্চ প্রোটিনের আংশিক পরিপাক, পরবর্তী পরিপাক আরো আছে ক্ষুদ্রান্তে গিয়ে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে জিলাটিন। জেলাটিন চিনো? জেলাটিন হচ্ছে এক ধরনের পাউডার পাওয়া যায়, জেলাটিন পাউডার, যেটা হচ্ছে পানির মধ্যে মিশাইলে ওটা জেলি জেলি হয়ে যায়। এটাও এক ধরনের প্রোটিন, বুঝছো? তো জেলাটিনকে ভাঙবে হচ্ছে জেলাটিনেস। কে ভাঙবে? জেলাটিনেস। এনজাইমের নাম বানানো খুবই ইজি, জাস্ট যাকে ভাঙছে তার নামের শেষে এস যুক্ত করে দেওয়া, তাই না? যেমন ধরো আমার বন্ধু অন্তরকে যদি একটা এনজাইম ভেঙে দেয়, তার নাম কি হবে? অন্তরেস, তাই না? এস লাগাই দিলে হবে। তো জিলাটিনকে ভাঙবে কে? জিলাটিনেস। এবং কি তৈরি করবে এখানে? এখানে যেটা তৈরি করবে সেটা হচ্ছে পেপটন এবং পলিপেপটাইড তৈরি করবে। পেপটন
প্লাস পলিপেপটাইড। কে কি তৈরি করছে এটা একটু এই জিনিসটা অবশ্যই লিখে প্র্যাকটিস করে যাবা। পরিপাকের ব্যাপারটা মুখে মুখে পড়লা আর পারলা এভাবে চিন্তা করে যাবান, অবশ্যই একবার লিখে যাবা। পরীক্ষার খাতায় একবারও কলম আটকাবে না, ঘ্যাট ঘ্যাট লিখে ফেলবা, টাইম বেঁচে যাবে অনেক, বুঝছো? পেপটন আর কি পলিপেপটাইড। আচ্ছা, রেনিন নামে একটা এনজাইম আগে ছিল, বাট এটা আসলে অন্যান্য স্তন্যপায়ীতে থাকলেও মানুষে আসলে থাকে না। আজমল স্যার সেটাকে কারেকশন করে নিয়েছেন, খুব ভালো কথা গেল। তাহলে আমাদের প্রোটিন পরিপাককারী দুইটা এনজাইম পেপসিন এবং জিলাটিনেস, এই দুইটা শেষ। ওকে, লিপিড কি পরিপাক হয়? লিপিড কি আমাদের পাকস্থলিতে পরিপাক হয়? উত্তর হচ্ছে খুবই সামান্য, ইনস যেটাকে মানে সিগনিফিক্যান্ট বলা যায় না, বাট স্টিল আমাদের যেহেতু আসছে, আমরা যেহেতু জানি, আমরা একটু মেনশন করে দিব। এখানে যেটা কাজ করে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেস। গ্যাস্ট্রিক লাইপেস সে লিপিডকে ভাঙবে, লিপিডকে ভেঙে কি বানাবে? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো বানাবে। ওকে, বেসিক্যালি সে কোন ধরনের লিপিডের উপর কাজ করে? বাটারের যে লিপিড, মাখনের লিপিড, বুঝছো? মাখনের চর্বির উপর কাজ করে সে গ্যাস্ট্রিক লাইপেস, এটাকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল বানায়। এই তো। তাহলে আমাদের মুখ, গহ্বরে এবং পাকস্থলিতে রাসায়নিক পরিপাক কি আমরা ভুল করব? করব না। মুখের যান্ত্রিক পরিপাকটা আলোচনা করেছিলাম, পাকস্থলীর যান্ত্রিক পরিপাকটা বলা হয়নি। পাকস্থলীর যান্ত্রিক পরিপাক কি লিখবা বলো? এখানে মেইন যান্ত্রিক পরিপাকটা কে করে? এখানে হিরোকে, মুখে তো হিরো ছিল দাঁত বা লালারসে থাকা লাইসোজাইম। পাকস্থলীর যান্ত্রিক পরিপাকটা মেইনলি করে হচ্ছে তোমার HCl, তাই না? HCl হচ্ছে, যদি তবুও কোনো জীবাণু বেঁচে থাকে সেটাকে মেরে ফেলে। আর কি করে HCl বলো? HCl এর কাজ কিন্তু আলাদা করে আসে, তখন কিন্তু HCl এর কাজ লিখতে হবে। আচ্ছা, এখন একটু HCl এর কাজ লিখি তাহলে। HCl এর কাজ, এই কাজে কিন্তু শুধু পাকস্থলীতে HCl কি কাজ করে সেটাই লিখবা, তাই না? তাহলে কি করে বলো? একটা হচ্ছে যে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, পাকস্থলীতে কি অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। আচ্ছা, তারপর লিখবো হচ্ছে জীবাণুর কথাটা, জীবাণু মেরে ফেলে। তারপর লিখবো হচ্ছে যে সে পেপসিনোজেনকে সক্রিয় করে, পেপসিনোজেনকে HCl সক্রিয় করে কি করে? পেপসিন করে, তাই না? এগুলোই ওর মেইন কাজ। ওকে, আচ্ছা, এনজাইমকে সক্রিয় করা। এবং অন্যান্য স্তন্যপায়ীর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে না, অন্যান্য স্তন্যপায়ীর ক্ষেত্রে সে প্রোরেনিনকে সক্রিয় করে। প্রোরেনিন সক্রিয় হলে কি হবে বলো? রেনিন হবে, বুঝছো? এই এই তো HCl এর কাজ আসলে বেশি লেখার কিছু নাই, তো বইতে বোধহয় আরো কিছু পয়েন্ট আছে, ওইগুলো তুমি লিখতে পারো। এই তো। তারপর হচ্ছে যে আমাদের পাকস্থলীর যে প্রাচীরগুলো সেগুলো সংকুচিত হয়ে খাবারটাকে একটা কি বানায় বলো? পেস্টের মতো বানায় ফেলে আর কি। ওকে, এগুলো হচ্ছে যান্ত্রিক পরিপাকে তুমি লিখবা। রাসায়নিক পরিপাক ডান, সবাই পারবো ইনশাল্লাহ। এখন চলো আসল খেলায় যাই, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে 3 রকমের রস আসে, একটা হচ্ছে পিত্তরস, একটা অগ্ন্যাশয় রস, আর একটা কি বলো? একটা হচ্ছে আন্তরিক রস, তাই তো? পিত্তরসে তো কোনো এনজাইম নেই, রাসায়নিক পরিপাকে তার আলোচনা আসতেছেই না। আর তার যান্ত্রিক পরিপাকে কি লিখবা? ইমালসিফিকেশন লিখবা। ওই তারপর হচ্ছে তুমি আর কি লিখবা বলো? ও, ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করা, এটা লিখবা। ঠিক আছে, এই তো। আচ্ছা, পেরিস্টালসিস বাড়ায়, এগুলো লিখবা। আমরা চাই যে ক্ষুদ্রান্তের অগ্ন্যাশয় রসের আন্তরিক রস কোনটা থেকে কি এনজাইমটা আসে। আচ্ছা, শর্করা কি পরিপাক হয় কিনা ক্ষুদ্রান্তে? অবশ্যই হয়। খালি মুখে পরিপাক হয়ে গেলে হবে? তাহলে তো খাবার আমরা মুখে নিয়ে বসে থাকতাম আর গিলতাম না, মুখেই পরিপাক হয়ে যেত। আচ্ছা, তাহলে ভাইয়া বলছে যে যেখানেই শর্করা পরিপাক হবে সেখানেই অ্যামাইলেস আর মল্টেস থাকবেই, তাই না? অ্যামাইলেস, মল্টেস থাকবেই, এখানে অ্যামাইলেস মল্টেস আছে। ঠিক। আচ্ছা, মনে রাখবা যে শর্করা পরিপাককারী এনজাইমগুলো বেশি থাকে হচ্ছে আন্তরিক রসে, প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো বেশি থাকে হচ্ছে অগ্ন্যাশয় রসে, বুঝছো? তো অগ্ন্যাশয় রসে কিন্তু শর্করা পরিপাককারী এনজাইম এই দুইটাই কমন, দুইটাই। ওকে, মুখেও কিন্তু মুখ গহ্বরে কিন্তু এই কমন দুইটাই ছিল। তো আন্তরিক রসে শর্করা পরিপাককারী এনজাইম আরো কয়েকটা থাকে। কিভাবে এটাকে মনে রাখা যায়? তুমি মনে রাখতে পারো হচ্ছে
আচ্ছা, আইসোমল্টেস একটা আছে, এটাকে আ দিয়ে মনে রাখলাম। সুক্রেস আছে, ওকে, ল্যাকটেস আছে, তাহলে এটাকে আসল দিয়ে মনে রাখা যায়, তাই না? তাহলে আসল, আন্তরিক, আন্তরিক রসে কমন দুইটা তো থাকবেই, তাছাড়া আসলও থাকবে। আ দিয়ে হচ্ছে আইসোমল্টেস। আইসোমল্টেস মেইনলি কাজ করে আইসোমল্টোজের উপর, এবং আইসোমল্টোজকে সে ভেঙে মল্টোজ বানায় এবং গ্লুকোজ বানায়। এই সুক্রেস কার উপর কাজ করবে? এগুলো কিন্তু অবজেক্টিভে খুব আসে, যে সুক্রেস সুক্রোজকে ভেঙে কি তৈরি করে। তাহলে তোমাকে জানতে হবে যে সুক্রোজ ভাঙলে একটা গ্লুকোজ হয়, একটা ফ্রুক্টোজ হয়। ওকে, সুক্রোজ, সুক্রোজ লিখলে কিন্তু হবে না, সুক্রেস লিখতে হবে। সুক্রেস। একটা কি ল্যাকটেস। ল্যাকটেস কাকে ভাঙবে বলো? ল্যাকটোজকে ভাঙবে। ল্যাকটোজকে ভাঙলে কি হয়? গ্লুকোজ হয় এক অণু, গ্যালাক্টোজ হয় এক অণু। যারা কোষ রসায়নটা পড়েছ কোনোভাবে, তাদের জন্য এগুলো কোনো কঠিন ব্যাপার না। কোষ রসায়নে এগুলো খুব সহজ করে বলা আছে, তাই না? তাহলে মল্টেস আর আইসোমল্টেসের মধ্যে পার্থক্য হচ্ছে, আছে আই মল্টেস লিখছি, এটা আসলে আইসোমল্টেস হবে। পার্থক্য হচ্ছে মল্টোসকে ভাঙলে তুমি পাবা কি? দুইটা গ্লুকোজ। আর আইসোমল্টোসকে ভাঙলে তুমি পাবা মল্টোস আর একটা গ্লুকোজ। এই, আর ল্যাকটোসকে ভাঙলে পাবা একটা গ্লুকোজ একটা গ্যালাক্টোজ। এগুলো সবাই ডাইস্যাকারাইড। ওকে, আচ্ছা। এবং বাচ্চারা খেয়াল করো, আমরা বলি কি জানো, যে মস্তিষ্কের বিকাশের জন্য গ্যালাক্টোজ খুব ইম্পর্টেন্ট। তো গ্যালাক্টোজটা পাওয়া যায় কোথায়? ল্যাকটোজের মধ্যে। ল্যাকটোজটা পাওয়া যায় কোথায়? দুধের মধ্যে। এই জন্য বাচ্চাদেরকে আমরা জোর করে একটু দুধ খাওয়াইতে চাই, যে বাবা দুধ খা, তাহলে তোর ব্রেনটা ভালো হবে, মানে ব্রেনের বিকাশটা ভালো হবে, এই আর কি, বুঝছো? তো দুধের মধ্যে ল্যাকটোজ আছে, ল্যাকটোজের মধ্যে গ্যালাক্টোজ আছে, এই জন্য বলি। তাহলে কি আমরা পারবো? এনজাইমগুলো যেহেতু শিখলাম, পারবো না? এবার সব প্রোটিন পরিপাককারী এনজাইম। আচ্ছা, প্রোটিন পরিপাককারী এনজাইমের মধ্যে আন্তরিক রসে খালি একটাই থাকে, সেটা হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস। অ্যামাইনো পেপটাইডেস, ওকে। আচ্ছা, এমন না যে অ্যামিনো পেপটাইডেস একটা ইউনিক এনজাইম শুধু আন্তরিক রসে থাকে, এরকম না। এইটা কিন্তু তোমার এখানেও থাকে, অগ্নাশয় রসেও কিন্তু অ্যামিনো পেপটাইডেস থাকে, বুঝছো? আচ্ছা, এটা ছাড়াও অগ্নাশয় রসে আরো বেশ কিছু এনজাইম আছে এই অ্যামিনো পেপটাইডেস ছাড়াও, সেগুলো আমরা শিখব। চলো সেগুলো শিখি। এটা শেখার জন্য কিভাবে পরিপাক হয়, প্রোটিনটা কিভাবে পরিপাক হয় সেটা তোমাকে বুঝতে হবে, যে প্রোটিনটার সিকোয়েন্স কি পরিপাক হওয়ার। প্রোটিনটা প্রথমে ভাঙে, এটা তো বিক্রিয়া শিখে ফেলছে অলরেডি, যে ভাই এটা পেপসিন দিয়ে ভাঙে, সরি হ্যাঁ পেপসিন দিয়ে ভাঙে, তাই তো? আচ্ছা, এটা জিলাটিনাস দিয়ে 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 ভাঙে। ক্ষুদ্রান্তে যখন প্রোটিনটা আসলো, সে কি হিসেবে আসলো? সে প্রোটিয়াস পেপটন হিসেবে আসলো, অথবা পেপটন পলিপেপটাইড এই হিসেবে আসলো, তাই তো? আচ্ছা, এই হিসেবে আসলো, বাকি কাজটা এখন তোমার করতে হবে, তাই তো? দেখো, আচ্ছা, প্রোটিয়াস পেপটনের উপর কাজ করে হচ্ছে ট্রিপসিন। কে কাজ করে বলো? ট্রিপসিন। ট্রিপসিন যা কাজ করে, কাইমোট্রিপসিন ঠিক একই কাজ করে। ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন একই টাইপের কাজ, বুঝছো? তাহলে ট্রিপসিন কাইমোট্রিপসিন কি করছে? তোমার প্রোটিয়াস পেপটনকে পলিপেপটাইড বানাই ফেলতেছে। ওকে, প্রোটিয়াস আর পেপটনকে পলিপেপটাইড বানাই ফেলতেছে। আচ্ছা, এখন এই পলিপেপটাইড গুলোর উপর কে কাজ করবে? পলিপেপটাইডকে এবার ভেঙে তুমি সরল পেপটাইড বানাবা বা ডাইটাই পেপটাইড বানাই ফেলতে পারবা। এটার উপর কাজ করে পেপটাইডেস। দুই রকমের পেপটাইডেস আছে, একটা নাম হচ্ছে অ্যামিনো পেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, একটা নাম হচ্ছে কার্বক্সি পেপটাইডেস। কেন এরকম নাম হইলো আমি তোমাকে বলবো, কারণ পেপটাইড বন্ধনে দুইটা গ্রুপ থাকে, অ্যামিন গ্রুপ অথবা অ্যামিন গ্রুপ আর কার্বক্সিল গ্রুপ মিলেই আসলে পেপটাইড বন্ধন তৈরি করে। অ্যামিন গ্রুপ হচ্ছে এটা, কার্বক্সিল গ্রুপ হচ্ছে এইটা। তাহলে এখন অ্যামিনো পেপটাইডেস মেইনলি কোনটার উপর কাজ করবে? এই গ্রুপের উপর। কার্বক্সি পেপটাইডেস কার উপর কাজ করবে? কার্বক্সিল গ্রুপের উপর, এই আর কি। আলটিমেটলি ওরা এটাকে ভাঙে, কার্বক্সি পেপটাইডেস বা অ্যামিনো পেপটাইডেস পলিপেপটাইডকে ভাঙে, ভেঙে সে সরল পেপটাইড বানায় বা ডাইপেপটাইড বানায়, এরকম বানায়। ওকে, আচ্ছা,
সরল পেপটাইড থেকে কে বানাচ্ছে এটার কোনো নাম তোমার বইতে নাই, দরকার নাই। ট্রাইপেপটাইড থেকে ডাইপেপটাইড বানাইছে, এটার নাম কি হবে বলো? এটার নাম হবে হচ্ছে ডাইপেপটাইডেস। কি হবে বলো? সরি, ট্রাইপেপটাইডেস। যার উপর কাজ করবে তার নাম হবে। যার উপর এনজাইমটা কাজ করে সে হচ্ছে সাবস্ট্রেট। ওকে, তাহলে এটার নাম হবে ট্রাইপেপটাইডেস। মানে এখানে ট্রাইপেপটাইডেস মানে কি? 3টা অ্যামাইনো অ্যাসিড, 1 2 3। আচ্ছা, এটাকে ভেঙে তুমি বানাইলে ডাইপেপটাইড আর একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখন তোমার এরকম আছে, একটা বন্ধন কিন্তু ভেঙে গেছে, ভেঙে এই অ্যামাইনো অ্যাসিড আলাদা হয়ে গেছে, তাই তো? এখন এই ডাইপেপটাইডকে ভেঙে তুমি ফাইনালি অ্যামাইনো অ্যাসিড পাবা, 2টা অ্যামাইনো অ্যাসিড পাবা, ঠিক তো? আর কোনো বন্ধন নাই, এটাকেও ভেঙে দিছো। এনজাইমের নাম কি হবে? ডাইপেপটাইডেস। ডাইপেপটাইডেস। সব বিক্রিয়া এগুলো কোথায় ঘটে? এগুলো সব ঘটে হচ্ছে তোমার ক্ষুদ্রান্তে, এবং এগুলো সব এনজাইম কার কার বলো? সব এনজাইম হচ্ছে অগ্নাশয় রসের। প্রোটিন পরিপাককারী সব এনজাইম অগ্নাশয় রসের। শুধু একটা অ্যামিনো পেপটাইডেস, এটা শুধুমাত্র আন্তরিক রসে পাওয়া যায়, এটা কিন্তু অগ্নাশয় রসেও পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এরপর দেখো আরো 2টা প্রোটিন আছে যাদের পরিপাক পাকস্থলিতে হয় নাই, কোলাজেন এবং ইলাস্টিন। ওকে, এগুলো ফাইবার জাতীয়, সুতা জাতীয় প্রোটিন। ওকে, তাহলে কোলাজেনকে পরিপাক করবে যে, তার নাম হচ্ছে কোলাজিনেস। কি বলো? কোলাজিনেস। ইলাস্টিনকে পরিপাক করবে যে, তার নাম হচ্ছে ইলাস্টেস। ইলাস্টেস। এরা পরিপাক হয়ে কি হবে? এই সরল পেপটাইড হবে। ওকে, তাহলে এখানে সাদা রঙে আমি যতগুলো এনজাইম লিখছি সবগুলোই হচ্ছে অগ্নাশয় থেকে আসা এনজাইম। এই সিকোয়েন্স যদি মনে রাখো, জায়গায় জায়গায় কোথায় কোনটা বসবে এটা মনে রাখা কোনো কঠিন ব্যাপার না। ট্রিপসিন, কাইমোট্রিপসিন একদম প্রথমে কাজ করবে, প্রথমে কাজ করে সে পলিপেপটাইড বানাবে। সেই পলিপেপটাইডের উপর পলিপেপটাইডের 2 রকম, মানে 2টা ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক মিলেই কিন্তু পেপটাইড বন্ধন বানিয়েছিল, সেই বন্ধনকে ভাঙবে, তাই তো? যদি অ্যামিন গ্রুপের উপর কাজ করে অ্যামিনো পেপটাইডেস, কার্বক্সিল গ্রুপের উপর কাজ করলে কার্বক্সি পেপটাইডেস, ভেঙে ওরা আলটিমেটলি এটাকে সরল পেপটাইড বানাবে। আরো কোনোভাবে শুধু যে পলিপেপটাইড ভেঙে সরল পেপটাইড হবে এরকম না, কোলাজেন, ইলাস্টিন এগুলো ভেঙেও সরল পেপটাইড হয়। কোলাজেনকে ভাঙবে কোলাজিনেস, ইলাস্টিনকে ভাঙবে ইলাস্টেস। ওকে, সরল পেপটাইডের পরবর্তী পরিণতি কি? অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত নিয়ে যাব, তাই তো? তাহলে এরপর এটাকে পেপটাইড, ডাইপেপটাইড, ফাইনালি অ্যামাইনো অ্যাসিড এভাবে বানাবো। পারবো না বলো? এনজাইমগুলোর নাম পারবো না? ইনশাল্লাহ পারবো। তাহলে মনে করে দেখো, আমরা একটু আগে অগ্নাশয়ের পরিপাকের ভূমিকা আলোচনা করতে বলছি, তাহলে এটার মুখ্য অঞ্চল জুড়ে এই প্রোটিন পরিপাককারী এনজাইমগুলোর নামই আসলে আলোচিত হবে। আর অ্যামাইলেস মল্টেজের কথা তো বলবাই, যেহেতু শর্করা পরিপাক করছে। এখনো আমরা লিপিড পরিপাক পড়ি নাই, পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলো, তাই এখানে সব এনজাইম পড়ে ফেলছি না? অন্য জায়গায় পড়লাম, এখানে জায়গা হবে না তাই। ওকে, লিপিড পরিপাকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি থাকবে বলো? লাইপেস থাকবে, সবার লাইপেস থাকবে, ঠিক আছে? সবার। গ্যাস্ট্রিক লাইপেসও ছিল, এটা প্যানক্রিয়াটিক লাইপেস, আরেকটা হচ্ছে তোমার ইন্টেস্টিনাল লাইপেস, তাই তো? আচ্ছা, এরপর আমাদেরকে একটু করে একটা টার্ম মনে রাখতে হবে, একটা লাইন মনে রাখতে হবে প্রথম অক্ষরগুলো দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার লাইনটা হচ্ছে কফ, ঠিক আছে? ধরো এটাকে একটু এরকম করে লিখি। অগ্নাশয়ের জন্য মনে রাখবো হচ্ছে কফ, আর আন্তরিক রসের জন্য মনে রাখবো হচ্ছে আমলে, আমলে, ঠিক আছে? কোন আমলে? সুলতানি আমলে নাকি মুঘল আমলে? কোন আমলে? নতুন একটা সাম্রাজ্য মনে করো, কফ আমলে, ঠিক আছে? সেই আমলে ফিরে যাবা। তাহলে কফটা হচ্ছে প্রথমে অগ্নাশয়ের জন্য, আর আন্তরিক রসের জন্য হচ্ছে আমলে, আন্তরিক আমলে, আন্তরিক আমলে, ঠিক আছে? আন্তরিকে একটা ছিল আসল, এটা হচ্ছে শর্করা পরিপাককারী, আর আমলেটা দিয়ে মনে রাখবো হচ্ছে লিপিড পরিপাককারী। ওকে, আসল, আমলে, আন্তরিক, মনে থাকবে ব্যাপারটা? একটু কষ্ট করে মনে রাখতে হবে, তাহলে পরীক্ষার খাতায় একটা এনজাইমও মিস যাবে না। লাইপেস তো জানলাম, দিয়ে হচ্ছে আইসোলাইপেস। কি বলো? আইসোলাইপেস। দিয়ে হচ্ছে কি বলো?
ম দিয়ে হচ্ছে তোমার মনোগ্লিসারাইডেস, মনোগ্লিসারাইডেস। আর লে দিয়ে হচ্ছে লেসিথিনেস, লেসিথিনেস। মুঘল আমলে না, কফ আমলে ক দিয়ে কি ছিল? কোলেস্টেরল, কোলেস্টেরল এস্টারেস, তাই না? আর ফ দিয়ে হচ্ছে ফসফোলাইপেস, ফসফোলাইপেস। এটাও কিন্তু এক ধরনের লাইপেস। কি ধরনের লাইপেস? ফসফোলাইপেস। আর এখানে আছে আইসোলাইপেস। বুঝতেছো? পারবো? আচ্ছা, পারলে তো খুবই ভালো। তোমাদের সব এনজাইম পড়ে ফেলছি, আরেকটা এনজাইম বাকি আছে, সেটাকে বলা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম। আচ্ছা, এটা আইসোলাইপেস না, সরি সরি সরি, এটা ভুল হচ্ছিল, বুঝতে পারছিলাম। এটা অ্যালকালাইন ফসফেটেস, এটা অ্যালকালাইন ফসফেটেস, এটার সাথে এটা মিলাই ফেলছিলাম। এটার নাম কি বলো? অ্যালকালাইন ফসফেটেস, অ্যালকালাইন ফসফেটেস। ওকে, হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস। আচ্ছা, কোলেস্টেরল এস্টারেস এদিকে, আর এখানে অ্যালকালাইন ফসফেটেস। কে কার উপর কাজ করবে বলো? লাইপেস সবকিছুকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বানাবে, তাই না? লিপিডগুলোকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানাবে। কোলেস্টেরল, কোলেস্টেরল তো এক ধরনের লিপিড, এটার উপর কাজ করবে কে? এটার উপর কাজ করবে হচ্ছে কোলেস্টেরল এস্টারেস, এবং এটা কি বানাবে বলো? কোলেস্টেরল এস্টারেস ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের বদলে কি বানাবে? এখানে কোলেস্টেরল বানাবে। যে কোনো একটা অ্যালকোহল লাগবে তোমার লিপিড বানাইতে গেলে, হয় গ্লিসারল লাগবে, নয়তো কোলেস্টেরল লাগবে, নয়তো আর্গোস্টেরল লাগবে, কিছু একটা অল লাগবে, তাই না? অল মানে কি? নামের শেষে অল থাকলে এটা অ্যালকোহল না। তাহলে কোলেস্টেরল এস্টারেস মেইনলি কি করবে বলো? ফ্যাটি অ্যাসিড বানাবে এবং কোলেস্টেরল বানাবে। ফসফোলাইপেস কি বানাবে? এটাও লাইপেসের মতোই, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, সাথে একটা ফসফেট গ্রুপ খালি থাকবে, মানে ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ লিখে দিলেও হবে, ঠিক আছে? ফসফরিক অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, জাস্ট ফসফেটটা এক্সট্রা থাকবে এখানে। এখানে লাইপেস সেম। অ্যালকালাইন ফসফেটেস, আচ্ছা, অ্যালকালাইন ফসফেটেসটা কি করবে বলো? এইটা, এটা ওই যে ফসফোলাইপেসের মতো অনেকটা। ওকে, এটা কি করবে বলো? এটাও এখানে ফসফরিক অ্যাসিড তৈরি করবে এবং ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করবে। ফসফোলাইপেস কার উপর কাজ করবে? ফসফোলিপিডের উপর। আচ্ছা, মনোগ্লিসারাইডেস, এটা মনোগ্লিসারাইডের উপর কাজ করবে। মনোগ্লিসারাইড কি বলো? লিপিড হচ্ছে নরমালি ট্রাইগ্লিসারাইড, যেখানে একটা ফ্যাটি অ্যাসিড, যেখানে একটা গ্লিসারল এবং তিনটা ফ্যাটি অ্যাসিড থাকে। আর মনোগ্লিসারাইডে যেটা হবে, একটা গ্লিসারল একটা ফ্যাটি অ্যাসিড, সব একটা একটা, এই জন্য এটা মনো। ওকে, আচ্ছা। আর ট্রাইগ্লিসারাইডে নরমাল লিপিড হচ্ছে ট্রাইগ্লিসারাইড, এখানে একটা গ্লিসারল তিনটা ফ্যাটি অ্যাসিড থাকবে। লেসিথিন কি রে? লেসিথিন একটা কি বলা যায় এটাকে বলো? ফসফোলিপিড। লিসিন হচ্ছে একটা ফসফোলিপিড। তো লিপিডের মতো এখানে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হবে, আর সাথে কি হবে বলো? ফসফেট হবে। এই তো, এই তো মোটামুটি এনজাইমের নামগুলো যদি ঠিকঠাক লিখতে পারো, এই পাশে একটু আধটু এদিক সেদিক হলে কোনো প্যারা নাই, ঠিক আছে? স্যাররা মেনলি এনজাইমের নামগুলোই দেখে যে এনজাইমের নামগুলো লিখতে পারলো কিনা। তো এনজাইমের নামগুলো পারলেই হইলো। তাহলে আমরা কি কি শিখলাম বলো? সামারি করি, যেন এনজাইমের নামগুলো আমরা লিখতে পারি। আমরা শিখলাম মুখে আর পাকস্থলীতে এক ধাপে, আর হচ্ছে ক্ষুদ্রান্তেরটা আরেক ধাপে শিখলাম। এই অংশটা খুবই ইজি এবং এটা সবাই পারো, আমি জানি। এটা সামারি না করলেও হবে, তাই না? মুখে শুধুমাত্র শর্করা, এবং এটা টায়ালিন বা টায়ালিন এবং মল্টেজ দিয়ে হয়। টায়ালিনের আরেক নাম হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেস, তাই না? টায়ালিনকে সক্রিয় করে হচ্ছে ক্লোরাইড আয়ন। ওকে, এটাও কিন্তু এক ধরনের যান্ত্রিক পরিপাক। এবং তোমার লালার মধ্যে প্রচুর পরিমাণে বাইকার্বনেট থাকে, সেগুলো কিন্তু তোমার দাঁতকে অম্লীয় খাবারের হাত থেকে বাঁচায়। তুমি যে একটা জলপাই খাওয়ার সময় বা একটা তেঁতুল খাওয়ার সময় দেখবা যে তোমার মুখে লালাতে ভরে গেছে, এটা কেন আসে আসলে? এটা এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তোমার, তোমার দাঁতগুলোকে বাঁচানোর জন্যই লালাটা আসে, বুঝছো? কারণ লালাতে বাইকার্বনেট থাকে, সেগুলো তোমার অ্যাসিডকে প্রশমিত করে দেয়। তাই অ্যাসিডটা তোমার দাঁতের উপর কাজ করতে পারে না। দাঁত তো হচ্ছে ক্যালসিয়াম জাতীয় যৌগ দিয়ে তৈরি, যেগুলো অ্যাসিড দিয়ে অবশ্যই ক্ষয় হবে। তাও তুমি দেখবা একটু বেশি পরিমাণে খেয়ে ফেললে টক, তারপর আমাদের দাঁতটাই টক হয়ে যায়, তখন আর খাইতে পারি না। এটাও তো প্রতিরক্ষা ব্যবস্থা। নয়তো তুমি খাইতেই থাকতা, তোমার দাঁত ক্ষয় হইতেই থাকতো। আচ্ছা, যাক সেই কথা। পাকস্থলীতে মেইনলি প্রোটিন পরিপাক, এবং এখানে কি
বলো পেপসিন আর জিলাটিনাস, তাই না? তাহলে পাকস্থলীর ক্ষেত্রে তুমি এখানে একটু পিজিএল মনে রাখতে পারো, ঠিক আছে? পিজিএল, পেপসিন, জিলাটিনাস, লাইপেস থাকে অল্প করে, তাই পিজিএল। এই সেলের কাজ পারবো। অগ্নাশয় রসে শর্করা পরিপাককারী এনজাইম সব জায়গায় তো কি, যেখানে শর্করা পরিপাক হবে সেখানে অ্যামাইলেস আর লাইপেস সরি অ্যামাইলেস আর মল্টেস থাকবে, তাই না? আচ্ছা, লাইপেস তো লিপিড পরিপাককারী, ভুলে বলে ফেলছি। ওকে, আর আন্তরিক রসে ওই দুটো তো থাকবেই, তবে আন্তরিক রসে শর্করা পরিপাককারী এনজাইমটা একটু বেশি থাকে। আসল, আসলে দিয়ে মনে রাখবো, তাই না? আসল দিয়ে অ্যামাইলেস, সরি অ্যামাইলেস আছে, এটা হচ্ছে আইসোমল্টেস, সুক্রেস আর হচ্ছে ল্যাকটেস। আচ্ছা, তাহলে আসল আর আরেকটা লিপিড পরিপাকের ক্ষেত্রে কি মনে রাখছিলাম, আমলে আ দিয়ে ছিল অ্যালকালাইন ফসফেটেস, ম দিয়ে মনোগ্লিসারাইডেস এবং লে দিয়ে লেসিথিনেস। বারবার লিখে লিখে শিখে ফেলবা কিন্তু। ওকে, আচ্ছা গেল। লিপিড পরিপাককারী অগ্ন্যাশয় রস থেকে কি ছিল বলো? কোফ। আমরা একবার মনে করলাম কোফ আমলে, কো দিয়ে কোলেস্ট্রল এস্টারেস, ফ দিয়ে ফসফোলাইপেস। প্রোটিন পরিপাকের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড হবে ফাইনালি, তাই না? তো আমরা ওই ফ্লোচার্টটা ধরে আগাবো, যে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিড, কিভাবে হচ্ছে সেটা তোমাকে দেখাইছি। পেপসিন, জিলাটিনেস এই দুটো এনজাইম ছাড়া বাকি সবগুলোই থেকে অগ্ন্যাশয় রস থেকে। শুধু অ্যামাইনো পেপটাইডেসটা অগ্ন্যাশয় এবং আন্তরিক রস দুইটা জায়গা থেকেই। ওকে, তাহলে আমাদের পরিপাক পড়া শেষ। আর আন্তরিক রসের যদি তোমার এরকম যদি দেয় যে ক্ষুদ্রান্ত পরিপাক আলোচনা করো, তখন তো তুমি দুইটা রস ধরে আগাবা, আন্তরিক রস আর হচ্ছে কি অগ্ন্যাশয় রস। যদি বলে ক্ষুদ্রান্ত পরিপাক আলোচনা করতে, তাহলে একটু যান্ত্রিক পরিপাকটা অবশ্যই লিখবা, যেখানে পিত্ত রসের ভূমিকাগুলো লিখবা। ওকে, আচ্ছা। আর আন্তরিক রসের ক্ষেত্রে আরও এক ধরনের এনজাইম আছে, যেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম। নিউক্লিক অ্যাসিড বলতে কারা? ডিএনএ, আরএনএ, বুঝছো? তাহলে যদি আমি তোমাকে বলি নিউক্লিওটাইডেস, নিউক্লিওটাইডেস কাকে ভেঙে দিবে? নিউক্লিওটাইডকে ভাঙবে। যারা নিউক্লিওটাইড চিনো তারা জানো যে নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি, নিউক্লিওসাইড এবং ফসফেট দিয়ে তৈরি, এটাই তৈরি হবে। এরপর নিউক্লিওসাইডকে ভাঙবে কে? নিউক্লিওসাইডেস। নিউক্লিওসাইডকে ভাঙলে কি পাবা? একটা পেন্টোজ সুগার পাবা আর একটা নাইট্রোজেন বেস পাবা, এই তো। আচ্ছা, তাহলে দেখো তো আমাদের কি কি পড়া ছিল শুরুতে, আর আমরা কি কি পড়ে ফেললাম। তাকাও একটু এখানে, আমরা একটু ক্রস চেক দিই যে আমরা কোনটা কোনটা শেষ করেছি। যকৃত, এটার পরিপাকের ভূমিকা শেষ। অগ্ন্যাশয় গঠন বৈশিষ্ট্য, পরিপাকের ভূমিকা। অগ্ন্যাশয়ের পরিপাকের ভূমিকাতে শর্করা জাতীয় এনজাইম, প্রোটিন জাতীয় তো অনেকগুলো এনজাইম, আর লিপিড জাতীয় এনজাইম, তাই না? লিপিড জাতীয় এনজাইমে কোফ লিখবো আর লাইপেস লিখবো। ওকে, তাহলে শেষ। পাকস্থলীতে খাদ্য পরিপাক, যান্ত্রিক, রাসায়নিক দুইটাই লিখে দিচ্ছি, মানে কি দুইটাই লিখতে হবে তোমাকে, তাই তো? ছোট্ট রাসায়নিক পরিপাকে কি পিজিএল দিয়ে মনে রাখবো। পিজিএল মানে পেপসিন, তারপর হচ্ছে জিলাটিনেস এবং হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেস। আচ্ছা, ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক বর্ণনা করো। এখানে পিত্ত রসের যান্ত্রিক পরিপাক, আন্তরিক রস, অগ্ন্যাশয় রসের এনজাইম। এই প্রশ্নটা বেশ বড়, তাই না? দুই একটা এনজাইম মিস গেলে কোনো প্যারা নাই, চেষ্টা করবা যত বেশি লেখা যায়, এবং কোনো বাড়তি কথা না লিখে খালি বিক্রিয়া দিবা, খালি বিক্রিয়াগুলো লিখবা। ওকে, হেডিং দিবা আর বিক্রিয়া লিখবা। আচ্ছা, এবার যদি আসে যে শর্করা, আমিষ বা চর্বি, তাহলে তুমি একদম মুখ থেকে শুরু করবা, যে মুখে ধরো তোমার লিপিড পরিপাক আসছে, তাহলে কি তুমি মুখে কিছু পাচ্ছ না, তুমি তখন পাকস্থলী থেকে শুরু করবা। এই, বা লিখে নিবা যে মুখে লিপিড জাতীয় খাদ্যে কোনো পরিপাক হয় না, যদিও অল্প একটু পরিপাক হয়। আচ্ছা, তোমার বইতে নাই তাই এটা লেখার দরকার নেই। বাকি রইল এইটা, পরিপাকে হরমোনের ভূমিকা আলোচনা করো। এটা একটু এখানে আলোচনা করে ফেলি। পরিপাকে হরমোনের ভূমিকা, যে হরমোনগুলো এখানে ভূমিকা পালন করে ওদেরকে তুমি লোকাল হরমোন বলতে পারো। কেন লোকাল হরমোন বলবো ভাই? কারণ এরা যেখানে তৈরি হয় সেখানেই কাজ করে, রাইট? এরা পরিপাক তন্ত্রেই তৈরি হচ্ছে, পরিপাক তন্ত্রেই কাজ করছে, এমন হরমোনকে তুমি বলবা লোকাল হরমোন, ঠিক আছে? আচ্ছা, তো এরকম তোমার বইয়ে বেশ 13টার মতো হরমোন দেওয়া আছে। তুমি ওদেরকে কিভাবে মনে রাখতে পারো? প্রথম 4টাকে অবশ্যই মনে রাখতে হবে, এবং দে আর কমন, তাদেরকে মনে রাখা কঠিন কোনো ব্যাপার না। তাহলে হরমোনের ভূমিকা আসলে প্রথমে চলো আমরা নামগুলো লিখি, পরে না হয় আমরা কাজ দেখবো। ওকে, প্রথমে নামগুলো লিখি। আচ্ছা, প্রথম নাম যেটা আসে গ্যাস্ট্রিক জুস খাওয়ানো হেল্প করে, গ্যাস্ট্রিন, লিখে ফেললাম। 2 নাম্বার, প্রথম আবিষ্কৃত যে হরমোনটা সিক্রেটিন, হরমোন সিক্রেট হয় না, তো এটার নাম হচ্ছে সিক্রেটিন। ওকে, আচ্ছা,
তারপরেরটার নাম হচ্ছে সিসিকে। সিসিকে মানে কি? কোলেসিস্টোকাইনিন, বা যেটাকে প্যানক্রিওজাইমিনও বলে, তাই না? প্যানক্রিওজাইমিন নাম শুনে বুঝে যাচ্ছে ও কি কাজ করে। প্যানক্রিয়াজের উপর কাজ করবে, প্যানক্রিওজাইমিন হলো। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে তোমার সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন যেটা গ্যাস্ট্রিক জুসকে ইনহিবিট করে। চারটা নাম কি একটু কষ্ট করে মনে রাখতে পারবা? এই চারটা হচ্ছে একটা গ্রুপ। আরেকটা গ্রুপ লিখি, আরেকটা গ্রুপ হচ্ছে তিনটা নাম আসবে, এটা হচ্ছে সব হচ্ছে এন্টারো দিয়ে। ওকে, আমি তিনবার এন্টারো লিখে ফেলি। এন্টারো, এন্টারো, এন্টারো শব্দটা কোত্থেকে আসলো? এন্টারো শব্দটা আসছে হচ্ছে ইন্টেস্টাইন থেকে, মানে এন্টারো মানে অন্ত্র বোঝায়। ওকে, আচ্ছা, একটা নাম হচ্ছে এন্টারোকাইনিন, বুঝো। একটা হচ্ছে ক্রাইনিন, ঠিক আছে? ক্রাই কেঁদে দিচ্ছ, ওই ক্রাইনিন। একটা হচ্ছে এন্টারোগ্যাস্ট্রন, বুঝছো? এই গ্যাস্ট্রন যখন বলবা, এই জি দিয়ে এটার অন্য নামটা মনে করে ফেলবা। একটা নাম হচ্ছে জিআইপি। জিআইপি মানে কি ভাই? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইডের কাজ কি হবে? গ্যাস্ট্রিক জুসকে ইনহিবিট করা, নামই বুঝে যাচ্ছে। ইনহিবিট করা মানে বাধা দেওয়া, তাই তো? আচ্ছা, এইবার এদের দিকে তাকিয়ে, এদের কাইনিন এবং ক্রাইনিনের দিকে তাকিয়ে, ওকে, তুমি আরো একটা কাইনিন এবং ক্রাইনিন মনে করে ফেলবা। কিরকম? যেমন এন্টারোকাইনিন আছে, আরেকটা আছে হচ্ছে তোমার ভিল্লিকাইনিন। কি বলো? ভিল্লিকাইনিন। আচ্ছা, এন্টারোক্রাইনিন আছে, আরেকটা আছে তোমার হচ্ছে ডিওক্রাইনিন। ওকে, কয়টা হয়ে গেল বলো তো? 7টা, 9টা লিখে ফেলছি আমি নাকি? হ্যাঁ, ওকে। এরপরে তুমি যেটা মনে রাখতে পারো, এই জিআইপি দিয়ে, জিআইপির সাথে আরেকটা মিল রেখে ভিআইপি আছে, ঠিক আছে? তাহলে দেখো, এই তিনটা দিয়ে আমি কিন্তু আরো তিনটা মনে রেখে ফেললাম, রাইট? এন্টারো দিয়ে তিনটা ছিল, কাইনিন, ক্রাইনিন আর গ্যাস্ট্রন। গ্যাস্ট্রন আরেকটা, গ্যাস্ট্রনের জি দিয়ে জিআইপি মনে রেখে ফেলছিলাম, তাই তো? জিআইপি দিয়ে ভিআইপি মনে রাখলাম, আর কাইনিন দিয়ে একটা হচ্ছে ভিল্লিকাইনিন, একটা হচ্ছে ডিওক্রাইনিন। ওকে, আচ্ছা, 10টা হয়ে গেল না বলো? কতগুলো হয়ে গেল? এখন হচ্ছে আর দুইটা বর্ণ একটু মনে রাখতে পারো। 11 কই লিখবো? এখানে লিখি। একটা হচ্ছে ওয়াই ওয়াই, যেটার নাম হচ্ছে পেপটাইড ওয়াই ওয়াই। ওকে, একটা হচ্ছে পিপি। এই ওয়াই ওয়াই পিপি এদেরকে মনে রাখা যাবে না, লাস্টের দিকে এসে তুমি ওয়াই ওয়াই পিপি এরকম শর্ট ফর্ম মনে রাখবা। তাহলে দেখো 12টা হরমোনের নাম ভাই লিখে ফেলছে, 12টা। তাহলে পরিপাকে হরমোনের ভূমিকা আলোচনা করতে বললে লিখে ফেলা যাবে না কত কিছু? কাজ না পারলে সমস্যা নাই, খালি নামই লিখে দিলা। কিন্তু কাজগুলো কঠিন কিছু না, আমরা একটা একটা করে কাজ মনে রাখি, চলো, বেশি পড়ে লাভ নাই। গ্যাস্ট্রিন দেখেই তোমার মনে হয়ে যাবে, এটা কি করবে বলো? গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করবে, তাই না? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ বাড়াবে। ওকে, সিক্রেটিন কি করবে? এই সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন এই দুইজনের কাজ মোটামুটি সেম। দুইজনই কাজ করে অগ্নাশয় এবং পিত্তের উপর। দুইজনই অগ্নাশয় এবং পিত্তরস ক্ষরণ করবে, অগ্নাশয় এবং পিত্তরস ক্ষরণ বাড়াবে দুইজনই, সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন। তাহলে ভাই এটাকে প্যানক্রিওজাইমিন কেন বলে, সিক্রেটিনকে কেন বলে না? কারণ এই কোলেসিস্টোকাইনিন, ওকে, কোলে, এই শব্দগুলো আসছে, কোলে শব্দটা আসছে হচ্ছে তোমার পিত্ত থেকে। ওকে, আচ্ছা, বাইল, কোলে মানে বাইল, সিস্ট মানে থলি। ওকে, যাই হোক, আর এটা আরেকটা, তাহলে এটা পিত্তরসকে ক্ষরণ করবেই। আর প্যানক্রিওজাইমিন নাম কেন হলো? কারণ ছোটবেলা থেকে এই যে আমাদের অগ্নাশয়টা বড় হয়েছে, তাই না? আগে তো অনেক ছোট্ট ছিল, এটা তো বিকাশ হয়ে হয়ে পাতার মতো বড় হয়েছে। তো এই বিকাশে এবং অগ্নাশয় রস ক্ষরণে হেল্প করে যে ও, তাই ওকে আমরা প্যানক্রিওজাইমিন বলি। ওকে, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, পারলাম। সোমাটোস্ট্যাটিন, ওর কাজ কি? সোমাটোস্ট্যাটিন বেসিকলি এই, এখান থেকে একটা কাজই মনে রাখো, সে কি? গ্যাস্ট্রিক জুস, এটাকে কি করবে? কমাই দিবে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ কমায় দিবে। হলো, আসো। এরপর আমাদের হচ্ছে এন্টারোকাইনিন, এন্টারোক্রাইনিন আর এন্টারোগ্যাস্ট্রন।
গ্যাস্ট্রিক জুস ক্ষরণ কমায় দেয় কে কে, তাদেরকে আলাদা করে তুমি মনে রাখতে পারো, তাহলে অনেকগুলো কাজ হয়ে যাবে। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে জিআইপি, ওর নামই হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। তাহলে গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে কমাই দিবে না? বলো, অবশ্যই কমাই দিবে। আচ্ছা, ওর পাশাপাশি আরেকজন হচ্ছে ভিআইপি, তাই না? এই জিআইপি ভিআইপি দুইজনই কিন্তু গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে কমাই দিচ্ছে। তাহলে এই তিনজনের নাম একটু মনে রাখা যাবে না? সোমাটোস্ট্যাটিন আর হচ্ছে ভিআইপি জিআইপি, ওরা গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে কমাই দিবে। হয়ে গেল, কতগুলোর কাজ হয়ে গেল। এবার কাইনিন ক্রাইনিন এদের কাজ বাকি রইল, তাই তো? আচ্ছা, দেখো ইন্টারো, আচ্ছা কোনটা দিয়ে আগে পড়বো? ভিল্লি কাইনিনটা সবচেয়ে সোজা, এর নামই আছে ভিল্লি, তাহলে ও কি করবে? ভিলায়ের কার্যকারিতা বাড়াবে, ভিলায়ের কার্যকারিতা, কার্যকারিতা। ওকে, আচ্ছা এবার দেখো ক্রাইনিন, ক্রাইনিন নাম যে দুইটা দেখবা, এই দুজন হচ্ছে অন্ত্রে যে আমাদের কিছু গ্রন্থি থাকে, কি বলতো? এটা হচ্ছে লিভার কুনের গ্রন্থি বা ক্রিপ্ট অফ লিভার কুন, আর এটা কি থাকে বলো? ব্রুনার্সের গ্রন্থি, তাই না? এরকম থাকে না বলো? আচ্ছা, তাহলে আমাদের এন্টারোক্রাইনিন এইটা খুব সম্ভবত কাজ করবে হচ্ছে লিভার কুনের গ্রন্থিতে, লিভার কুন। আর ডিওক্রাইনিনটা কাজ করবে হচ্ছে ব্রুনার্সের গ্রন্থিতে, ব্রুনার্স গ্রন্থি, এদের ক্ষরণ বাড়াবে। এগুলো হচ্ছে আন্তরিক রস ক্ষরণ করে, আন্তরিক গ্রন্থির অংশ। ওকে, আমি একটু চেক দিয়ে আমি ঠিক বললাম কিনা। ঠিক বলছি একদম। আচ্ছা, তারপর হচ্ছে এন্টারোকাইনিন কি করে তাহলে ভাই? এটা হচ্ছে আন্তরিক এনজাইম ক্ষরণ করে, লিখে ফেল, আন্তরিক এনজাইম ক্ষরণ করবে। সবগুলোরই তো কাজ হয়ে গেল, হয়ে গেল না? সবগুলোরই কাজ লিখছি, এমন নাই যে কাজ লিখি নাই। আচ্ছা, আর কি বলবো? ও, উপরে দুটা বাকি আছে তো। আচ্ছা, যখনই আমি ওয়াই ওয়াই দেখতাম, বুঝছো, তখন আমি মনে রাখতাম হচ্ছে এরকম স্লোলি, এই স্লোলিটা আমি ওয়াই ওয়াই দিয়ে ডাবল ওয়াই দিয়ে লিখতাম। বানানটা ভুল, তা মনে রাখার জন্য, ঠিক আছে? তাহলে ও আসলে খাবারটাকে কি করবে? স্লোলি পাস করবে, খাবারটাকে ধীরে পাস করবে। ওকে, ধীরে পাস করলে সুবিধা কি? পরিপাক হবে ভালো করে, এরকম আর কি। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কি করবে? দেখো প্যানক্রিয়াস থেকে ক্ষরিত হচ্ছে, কিন্তু ও আসলে অগ্নাশয়ের ক্ষরণ কমাবে। ওকে, অগ্নাশয়ের যে এনজাইম ক্ষরণ, এগুলো কমাবে। কেন? কারণ এই দুইটা আসলে কখন ক্ষরিত হয় জানো? যখন তোমার পেট ভরে যায়। তোমার পেট ভরে গেলে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এবং পেপটাইড ওয়াই ওয়াই এইসব জিনিসপত্র ক্ষরিত হয়, এবং এরা ক্ষরিত হয়ে তোমার পেট ভরার অনুভূতি দেয়। যখন পেট ভরে গেছে তখন কি আরো প্যানক্রিয়াটিক জুস ক্ষরণ করতে চাও, আরো অগ্নাশয় রস ক্ষরণ করতে চাও? দরকার আছে কি? দরকার নাই, পেট তো ভরেই গেছে অলরেডি, খাবার তো পেটে আছেই, যতটুকু দরকার তো তো ক্ষরিত হয়েই গেছে। তাই তখন অগ্নাশয় রসের ক্ষরণকে কমাই দেওয়ার কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইডের, পিপি। ওকে, আচ্ছা, এই তো গেল। আর যখন তোমার খিদে লাগে, তখন তোমার রক্তে আরেকটা লোকাল হরমোন বেড়ে যায়, সেটার নাম হচ্ছে গ্রিলিন। গ্রিল খেতে ধরো ইচ্ছে করতেছে তোমার, তখন তোমার রক্তে গ্রিলিন বেড়ে যায় খেতে ইচ্ছে করলে। আর পেটটা ভরে গেলে কোনটা বেড়ে যায়? এই যে পেপটাইড ওয়াই ওয়াই, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এরা বেড়ে যায়। বুঝছো? তাহলে আমরা লোকাল হরমোন বা পরিপাকে কোন হরমোনের ভূমিকা কি পারবো না বলো? ভাই প্রথম খালি চারটা শিখতে বলছে, যেগুলো কমন: গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন আর সোমাটোস্ট্যাটিন। চারটা শিখবো, এরপর এন্টার দিয়ে তিনটা বাইরে দিব, সেই তিনটা দিয়ে আরো তিনটা মনে রাখবো। আর শর্ট ফর্মে দুইটা আছে, পিপি এবং ওয়াই ওয়াই, শেষ। তাই না? কাজগুলোর ক্ষেত্রে দেখো, মাত্রই বললাম ওয়াই ওয়াই ভাই স্লোলি, লিটা ডাবল এল ওয়াই দিয়ে লিখছিল, তাহলে এটা খাবারটাকে ধীরে নিয়ে যাবে, পরিপাক নালী দিয়ে ধীরে বাহিত করবে, যেন ভালো মতনে শোষণ এবং পরিপাক হয়। পিপি হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, যেটা প্যানক্রিয়াসের রসকে আর ক্ষরিত হইতে দিবে না। ওকে, এবং পেট ভরে গেলে এরা এরা হচ্ছে তোমার পেট ভরার অনুভূতির জন্য দায়ী। ওকে, গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করবে, সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন দুইজনই অগ্নাশয় এবং পিত্তরস ক্ষরণ বাড়াবে। আর প্যানক্রিয়াজাইমিন বলা হচ্ছে কেন সিক্রেটিন কোলেসিস্টোকাইনিনকে? কারণ এটা হচ্ছে অগ্নাশয়ের বিকাশ সে হেল্প করে। সিক্রেটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন, এটা একটু মনে রাখো, সিক্রেটিন প্রথম আবিষ্কৃত হরমোন। সোমাটোস্ট্যাটিন গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে কমাবে। এন্টারোকাইনিন এগুলো হচ্ছে আন্তরিক এনজাইমগুলোকে, আন্তরিক এনজাইম ক্ষরণকে বাড়াবে। ওকে, এন্টারোক্রাইনিন, দুইটা ক্রাইনিন আছে, একটা এন্টারোক্রাইনিন, একটা ডিওক্রাইনিন।
এন্টারোকাইনিন কাজ করবে হচ্ছে লিভার কোণের গ্রন্থি। এন্টারো বানানটাও বড়, লিভার কোণ বানানটাও বড়, ডিও বানানটাও ছোট, ব্রুনার বানানটাও ছোট, তাই না? তাহলে ব্রুনার্স গ্রন্থিতে কাজ করবে ডিওক্রাইনিন। আর ভিল্লিকাইনিন কোথায় কাজ করবে? ভিলায়ের কার্যকারিতা বাড়াইতে। আর গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে কমাই দিবে কে কে? ভিআইপি, জিআইপি, সোমাটোস্ট্যাটিন। ভিআইপি কোনটা ছিল? ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, এটা হচ্ছে ভিআইপি। আর জিআইপি হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, যারা একটা মেন্টারো গ্যাস্ট্রন, গ্যাস্ট্রনের জি এর সাথে জিআইপি মনে রাখবো। অনেক সুন্দর করে পড়ে ফেললাম, আশা করি এই হরমোনগুলো তোমার প্যারা দিতে হয়তো বা এটা তোমাকে অল্প সময় শিখাই দিলাম, আশা করি আর ভুল করবা না। অবজেক্টিভে কিংবা সিকিউতে সব জায়গাতেই পারবা। আচ্ছা, আমরা ছিলাম, তাহলে আমাদের এখানে গ এবং ঘ এর প্রিপারেশন শেষ, তাই তো? আচ্ছা, তারপর চলো আমরা যাই, দেখি যে ক এবং খতে যে, এটা এখানে লিখে ফেলছি। আচ্ছা, ক এবং খতে যা আসে এগুলো আমরা পারবো কিনা। গ্যাস্ট্রিক গ্রন্থি কি যদি পরীক্ষাতে আসে, তুমি কি লিখবা? তুমি বলবা যে পাকস্থলীর মিউকোসাতে কিছু গ্রন্থি থাকে, তাদেরকে গ্যাস্ট্রিক গ্রন্থি বলে, যারা গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে বা গ্যাস্ট্রিক রস ক্ষরণ করে। ওকে, আচ্ছা, এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় রকমের কোষ পাওয়া যায়? 4 রকমের কোষ পাওয়া যায়। কি কি কোষ পাওয়া যায় বলো তো? আচ্ছা, একটার নাম হচ্ছে, প্রথমে আমি লিখবো হচ্ছে মিউকাস কোষ, এবং এটা খুব ইজি। মিউকাস কোষ থেকে কি করিতে হবে? মিউকাস করিতে হবে, নামেই তো বোঝা যাচ্ছে, মিউকাস করিতে হবে। এবং মিউকাস করিতে হওয়ার কাজ কি? যেন পাকস্থলীর প্রাচীরটা এইচসিএল এর হাত থেকে রক্ষা পায়। এইচসিএল তো নয়তো পাকস্থলীর প্রাচীরকে গলায় দিতে পারে, এই মিউকাসটা একটা মোটা লেয়ার করে পাকস্থলীর প্রাচীরকে এইচসিএল এর হাত থেকে বাঁচায়। ওকে, আচ্ছা, তাহলে মিউকাস সেল গেল 1 নাম্বার। ওকে, আচ্ছা, 2 নাম্বারে আমার মনে পড়ছে হচ্ছে চিফ সেল। চিফ সেলের আরেকটা নাম হচ্ছে জাইমোজেনিক সেল। জাইমোজেনিক সেল, জাইমোজেন মানে হচ্ছে নিষ্ক্রিয় এনজাইম, বুঝছো? তাহলে এখান থেকে একটা নিষ্ক্রিয় এনজাইম বেরোবে, বুঝছো? আচ্ছা, মানে এটাকে তুমি একবারে যেমন মনে রাখতে পারো, মনে করো একটা প্রোগ্রামের চিফকে জামাই, তাই না? এবং ধরো চিন্তা করো জামাই বসে বসে পেপসি খাচ্ছে, তাহলে পেপসিনোজেন, পেপসিনোজেন। তাহলে চিফ হচ্ছে আমাদের জামাই, আর জামাই কি খাচ্ছে? পেপসি খাচ্ছে। চিফ সেলের আরেক নাম জাইমোজেনিক সেল, এখান থেকে পেপসিনোজেন করিতে হয়, পারা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার আরেকটা আছে হচ্ছে অক্সিনটিক সেল। অক্সিনটিক সেল, আর কি বলো? আর আছে হচ্ছে তোমার প্যারাইটাল সেল, তাই না? অক্সিনটিক সেল এবং প্যারাইটাল সেল। আচ্ছা, অক্সিনটিক সেলকেই তুমি প্যারাইটাল সেল বলতেছো। আর একটা হচ্ছে তোমার আর্জেন্টাভিন সেল, তাই না? এটার নামই হচ্ছে প্যারাইটাল সেল, এবং এখান থেকে কি করিতে হবে বলো? দেখো, প্যারা, তোমার হাতে যদি একটা এইচসিএল পড়ে যায়, তুমি প্যারা খাবে না বলো? প্যারাইটাল সেল থেকে এইচসিএল করিতে হবে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, আর একটা কি বললো ভাইয়া? আর্জেন্টাফিন সেল। আর্জেন্টাফিন সেল, এখান থেকে খরিতে হবে হচ্ছে সেরাটোনিন। সেরাটোনিন আর কে ক্ষরণ করে বলো? সেরাটোনিন খরিতে হয় অনুচক্রিকা থেকে, তাই না? অনুচক্রিকা থেকে খরিতে হয়, এবং সেরাটোনিনের কাজ কি এখানে? এটা হচ্ছে তোমার পেরিস্টালসিসটা নিয়ন্ত্রণ করে। পেরিস্টালসিস কি? এটাও আসতে পারে। পেরিস্টালসিস হচ্ছে তোমার অন্ত্রের মধ্যে, তুমি যদি আসলে কখনো মানে ডাক্তার যদি হও এবং যদি সার্জারি করো, তখন তুমি দেখতে পারবা পেট কাটার পর আহ যে অন্ত্রটা যদি তার পেট ওকে থাকে আর কি, তাহলে তুমি বুঝতেও পারবা যে তার অন্ত্রের পেশিগুলো ক্রমসংকোচন প্রসারণ করতেছে। এটার মধ্যে দিয়ে সে খাবারটা সামনের দিকে পাঠিয়ে দিচ্ছে। ওকে, এই মুভমেন্টটাকে আমরা বলি পেরিস্টালসিস। ওকে, তাহলে সেরোটোনিন কি করে বলো? সে হচ্ছে পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে, পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখানে তুমি আরো একটা কোষ লিখে দিতে পারো, গ্যাস্ট্রিন সেল, যেখান থেকে গ্যাস্ট্রিন হরমোনটা আসবে। এই এগুলো হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থির এক্সাম, মানে যদি আসে গ্যাস্ট্রিক গ্রন্থি বলতে কি বুঝো, তখন আমরা এগুলো লিখবো, বুঝছো? আচ্ছা, আরেকটা কোষ আছে তোমার বইতে, নতুন বইতে, সেটা হচ্ছে এন্টারোক্রোমাফিন। এন্টারোক্রোমাফিন, ক্রোমাফিন। যাদের এত কঠিন মনে থাকে না, তারা অ্যাটলিস্ট প্রথম 4টা লিখবা, ঠিক আছে?
অ্যাটলিস্ট প্রথম চারটা লিখবা। আচ্ছা, এন্টারক্রোমাফিন থেকে আসে হচ্ছে হিস্টামিন। হিস্টামিন হচ্ছে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। 2 নম্বরের প্রশ্ন, খুব যে ডিটেলস লিখতে হবে এরকম না, জাস্ট এর গঠনটা লিখা আর কি। আচ্ছা, মানবদেহের জৈব রসায়নাগার বলতে কি বুঝো? আমাদের লিভারকে জৈব রসায়নাগার বলা হয়, এটা সবাই বোধহয় পারবা, কারণ লিভারের মধ্যে প্রায় 5 শতাধিক 500রও অধিক রিয়াকশন হয়। সেগুলোকে এই জন্যে মানে তুমি বলো আমাকে, রসায়নাগারে কি হয়? রসায়নাগারে বা ল্যাবরেটরিতে রিয়াকশন হয় না, বিক্রিয়া করাই না আমরা। লিভারে তো এরকম, যেখানে 500-র অধিক রিয়াকশন হচ্ছে সেটাকে ল্যাবরেটরি না বলে আর কি বলবা? তাই আমরা লিভারকে অর্গানিক ল্যাবরেটরি বলি। মিশ্রগ্রন্থি বলতে কি বুঝি আলোচনা করে ফেলছি আমরা। পেরিস্টালসিস বলতে কি বুঝি বলে ফেলছি, তাই না? আমাদের পৌষ্টিক নালীতে ক্রম সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটা অগ্রসর হয়। এই মুভমেন্টকে বা এই ধরনের গতিকে পেরিস্টালসিস বলা হয়। আচ্ছা, দ্বিতীয় মস্তিষ্ক বলতে কি বুঝো? দ্বিতীয় মস্তিষ্ক হচ্ছে আমাদের পাকস্থলী প্রাচীরে, পাকস্থলী না সরি, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র এদের প্রাচীরে কিছু স্নায়ু জালক আছে। স্নায়ু জালক কি বুঝি নাই ভাই। মনে করো এটা ক্ষুদ্রান্ত, ঠিক আছে, এটা ওর প্রাচীর। এই প্রাচীরের সাবমিউকোসা লেয়ারে আছে, সাবমিউকোসা নামে একটা লেয়ার আছে, ঠিক আছে। এইখানে মনে করো কিছু স্নায়ু ছড়ায় আছে, জালের মতো করে কিছু স্নায়ু ছড়ায় আছে। তো কখন কোন হরমোনটা খরিতে হবে, কিভাবে সব করবে, এটা ব্রেইন থেকে সব সিগন্যাল আসতে হয় না। এই স্নায়ুগুলোই সেইগুলোকে কন্ট্রোল করতে পারে, যে কখন কোন হরমোন লাগবে বা কিভাবে চলবে সবকিছু। পরিপাকের কাজটা ওরাই মেনটেন করে ফেলতে পারে। তো এই স্নায়ুজালকগুলোকে আমরা দ্বিতীয় মস্তিষ্ক নামে ডাকতে পারি। এই স্নায়ুজালকগুলোর মধ্যে আবার ভাগ আছে, একটাকে বলি হচ্ছে মেইসনার প্লেক্সাস, একটাকে বলি হচ্ছে কি মাইনার্স প্লেক্সাস। বুঝছো? মেইসনার আর মাইনার খুব সম্ভবত ওদের নাম। তো বিজ্ঞানী নাম অনুযায়ী নাম আর কি। প্লেক্সাস মানে হচ্ছে স্নায়ুজালক। তো তুমি এখানে 2 রকমের স্নায়ুজালকের কথা বলবা, যারা কখন কোন হরমোন খরিতে হবে বা পরিপাকটা কিভাবে সংগঠিত হবে সেটাতে সহযোগিতা করে। দ্যাটস ওয়াই এটাকে আমরা দ্বিতীয় মস্তিষ্ক বলছি। এই পিত্তরসের ভূমিকা তো আলোচনা করছি, দাঁতের ভূমিকা আলোচনা করতে পারবা। দাঁত 4 রকমের দাঁত হয়, কিভাবে কি পিষে ফেলে। আচ্ছা, এবার চ্যাপ্টারের শেষ দিক থেকে যে ব্যাপারগুলো আছে এগুলো থেকে সাধারণত সিকিউ আসে না, স্থূলতা বা এগুলো থেকে। বাট 2 নম্বরের প্রশ্নে স্থূলতার প্রশ্ন খুবই কমন। স্থূলতা কি? যখন তোমার দেহের ওজন সাধারণ ওজনের থেকে 20% বেড়ে যাবে তখন এটাকে স্থূলতা বলে। বিএমআই বলতে কি বুঝো? বডি মাস ইন্ডেক্স। কারো একটা দেহের ওজনকে কেজিতে প্রকাশ করবা এবং সেই কেজিতে নেওয়া ওজনকে ভাগ করে দিবা হচ্ছে তার উচ্চতার স্কয়ার দিয়ে। মানে কারো উচ্চতা যদি 1.6 মিটার হয়, তাহলে তাকে কত দিয়ে ভাগ করবা? 1.6 স্কয়ার মিটার স্কয়ার দিয়ে ভাগ করবা। আচ্ছা, বিএমআই দিয়ে অঙ্ক থাকতে পারে, যদি সোজা প্রশ্ন করতে চাই 3 নাম্বার প্রশ্নে বিএমআই দিয়ে অঙ্ক দিতে পারে, মজা হবে তখন। যকৃত কিভাবে আরবিসি ধ্বংস করে আমি কিন্তু আলোচনা করছি, যে আরবিসি ধ্বংস হইলো, তারপর আরবিসির ভেতরে হিমোগ্লোবিনের পরিণতি কি হইলো সেটাই আলোচনা করতে বলছে এখানে। কাইলোমাইক্রন শোষণ, লিপিড শোষণের ব্যাপারটা। লিপিড যেটা করে, লিপিডটা প্রথমে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়, তাই না? তারপর এগুলো আবার মিলেমিশে মাইসেলি নামক একটা কণা তৈরি করে। এই মাইসেলির সাথে কোলেস্টেরল এবং অন্যান্য ভিটামিনগুলো এসে মিশে ফাইনালি মাইসেলিটা ভিলাইয়ের মাধ্যমে শোষিত হয়। ধরো অন্ত্রের এখানে ভিলাই ছিল, হ্যাঁ, এই ভিলাইয়ের মাধ্যমে সেই মাইসেলিটা শোষিত হইলো। শোষিত হয়ে যে কোষটাতে যাবে, সেই কোষটার নাম কি? এখানে যে কোষটা আছে এই কোষের নাম কি? এটার নাম হচ্ছে এন্টারোসাইট। এন্টারোসাইট মানে কি? অন্ত্রের কোষ। সেই কোষের মধ্যে মাইসেলিটা প্রবেশ করলো এবং তখন এটাকে তুমি বলবা, এখানে আরো কিছু জিনিসপত্র এসে মিশে তখন এটা একটা দানা, বড় বেশ দানা হয়, এটার নাম হচ্ছে কাইলোমাইক্রন। ওকে, আচ্ছা, এই কাইলোমাইক্রনটা এরপর কোষ থেকে বের হয়ে যায়, বের হয়ে সে চলে যায় হচ্ছে লসিকার মধ্যে। লসিকা দিয়ে এই কাইলোমাইক্রনটা পরিবাহিত হয় এবং সেটা সাদা রঙের থাকে। আচ্ছা, এই পরিপাক কাকে বলে পারবা না? পরিপাকের সংজ্ঞাটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, এখানে একটু সব পয়েন্টগুলো মেনশন করার চেষ্টা করবা, যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া বড় একটা খাবার, হ্যাঁ, এনজাইম, হরমোনের প্রভাবে এনজাইমের সহযোগিতায় মেনশন করলা একটু, ঠিক আছে, সরল খাদ্যে পরিণত হয় এবং শোষণ উপযোগী হয়, এটা একটু লিখো। সরল খাদ্য বলতে কি, যে খালি সরল যে খাদ্য এমন না,
একটু ভাঙলেই তো সরল হবে, কিন্তু সেটা তোমার অন্ত্র যেন শোষণ করতে পারে, তাই শোষণ উপযোগী শব্দটা থাকতে হবে। ঠিক আছে, শোষণ উপযোগী হয় সেই প্রক্রিয়াকে হচ্ছে পরিপাক বলে। তাহলে বেশ কয়েকটা পয়েন্ট এখানে আমি হরমোন এনজাইমের কথাটা বলবো যে এদের সহযোগিতা লাগতেছে, খাদ্যবস্তুটা যে শোষণ উপযোগী হতে হবে এটা বলবো, আর হচ্ছে কোথায় হবে এটাও বলবো, যে পরিপাক তন্ত্রে, এটাও লিখে দিব। ওকে, ইমালসিফিকেশন কি? পিত্ত লবণের সহযোগিতায় চর্বির বড় বড় দানাকে ভেঙে ছোট ছোট করাকে ইমালসিফিকেশন বলে। গ্লুকোনিওজেনেসিস কাকে বলে? বলেই ফেলছি, গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নতুন কোনো কিছু, জেন মানে তৈরি করে, সিস মানে প্রক্রিয়া। ডান। সিকাম কি? বলবা বৃহদন্ত্রের একটা বড় অংশ যার সাথে অ্যাপেন্ডিক্স লাগানো থাকে, সেটার নাম হচ্ছে সিকাম। ব্যারিয়াট্রিক্স বলতে কি বুঝো? আচ্ছা, অন্য একটা সংজ্ঞা মনে পড়ছিল যেটা আসলে বললে তুমি পরে লিখে ফেলতে পারো, ব্যাকরণের সংজ্ঞা থেকে অনুকরণ করে, যে যেই শাস্ত্র পাঠ করলে তুমি স্থূলতা সম্পর্কে জানতে পড়তে লিখতে পারবা। আচ্ছা, এটাকে এভাবে না লিখে এভাবে লিখবা যে জীববিজ্ঞানের যেই শাখায়, বা জীববিজ্ঞান না লিখে বলবা বিজ্ঞানের যেই শাখায় স্থূলতা নিয়ে আলোচনা করা হয় এবং স্থূলতার প্রতিকার প্রতিরোধ এইসব নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় বেরিয়াট্রিক্স। ওকে, কাইম বলতে কি বোঝায়? ওই যে কাইলোমাইক্রন শোষিত হইলো, তখন লসিকাটার রং হয়ে যায় দুধের মতো সাদা, এই দুধের মতো সাদা লসিকাকে বলে কাইম। ওকে, লিপিড, তুমি যদি চর্বি জাতীয় খাবার খাও তখন তোমার এরকম কাইম হবে, তোমার লসিকাটা সাদা দেখা যাবে। আচ্ছা, ভিলাই কি? ভিলাই হচ্ছে আঙুলের মতো অভিক্ষেপ যেটা ক্ষুদ্রান্তে পাওয়া যায়, এবং এই ভিলাইগুলো থাকার দরুন শোষণ তল বৃদ্ধি পায়, তাই ক্ষুদ্রান্ত অনেক বেশি শোষণ করতে পারে। সো এই টাইপের প্রশ্নগুলোই আসছে, আমি তোমাকে সহযোগিতা করলাম। আমাদের ক্লাস শেষ, ছোট্ট ক্লাস, বুঝতে পারলা কিনা বলো? মেক শিওর করো যে এগুলা ক্লিয়ার কিনা। এগুলো ক্লিয়ার হইলে, সরি এটা না, এই যে প্রশ্নগুলো ক্লিয়ার কিনা, এগুলো যদি ক্লিয়ার হয় আমার সহযোগিতায় অথবা আমার সহযোগিতা ছাড়া তাইলেও চলবে, পরীক্ষায় পারলেই হইল। বেস্ট অফ লাক নেক্সট ক্লাসের জন্য, শুভকামনা। আর ভালো থাকো সবাই, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাইও কমেন্টে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্যে। এই তো, আজকে তাহলে আসি, টাটা।